একটু রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্রথম ঘটনা যার, তার নাম হচ্ছে সাকিব। ওনার বাড়ি শেরপুর সদরে। তো উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এটি উনি সংগ্রহ করেছেন ওনার খুব কাছের একজন চাচার কাছ থেকে। তার নাম হচ্ছে মোজাম্মেল চাচা। উনি খুব বড় মাপের একজন কবিরাজ। এই ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানার ৪ নং ওয়ার্ড চকপাঠক নামক এলাকায়। ঘটনাটি ঘটে ২০০৮ সালের দিকে। একদিন দুপুরবেলা মোজাম্মেল চাচা তার বাসায় বসে কিছু আমল করছিলেন। হঠাৎ তার কাছে দুজন লোক, একজন পুরুষ একজন মহিলা, এসে হুড়মুড় করে এই মোজাম্মেল চাচার পায়ে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে যে, ভাই, যেভাবেই হোক আল্লাহর ইচ্ছায় আমাদেরকে বাঁচান। অনেক কষ্ট করে আপনার ঠিকানাটা সংগ্রহ করেছি, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। তখন মোজাম্মেল চাচা তাদের উদ্দেশ্যে বলেন যে, আমার বাসার ঠিকানা আপনারা কিভাবে পেলেন? তখন উপস্থিত দুইজন লোক মোজাম্মেল চাচাকে একজন হুজুরের নাম বলেন। নামটা শুনেই মোজাম্মেল চাচা বুঝতে পারেন যে তার ওস্তাদ নিজেই তার কাছে এদেরকে পাঠিয়েছেন। তখন মোজাম্মেল চাচা চিন্তা করেন, যেহেতু তার ওস্তাদ এদেরকে তার কাছে পাঠিয়েছেন, তাই যেভাবেই হোক এই দুজন লোকের সাহায্য তাকে করতেই হবে। তখন মোজাম্মেল চাচা সেই দুজনকে উদ্দেশ্য করে বলেন যে, আপনারা আপনাদের সমস্যাগুলো একে একে আমার কাছে শেয়ার করেন, আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। উত্তরে সেই দুজন তারা নিজেদের পরিচয় দেয়। তাদের একজনের নাম হচ্ছে দুলাল, আর সাথে যিনি মহিলা এসেছেন ইনি হচ্ছেন দুলালের স্ত্রী। এই দুলাল ভাইয়ের বাসার পেছনে রয়েছে একটা বিশাল বড় বিল। স্থানীয়ভাবে সেই বিলটা চাটা বিল নামে পরিচিত। একদিন দুলাল ভাই এবং তার স্ত্রী দুজন মিলে তাদের বাসার পেছনে সেই চাটা বিল নামক বিলে মাছ ধরার জন্য কারেন্ট জাল পেতে রাখেন এবং সিদ্ধান্ত নেন যে মাঝরাতে তারা সেই জাল থেকে মাছ সংগ্রহ করবেন। আনুমানিক রাত তখন 2টা বা তার একটু বেশি হবে। দুলাল ভাই এবং তার স্ত্রী নিজেদের ভিতর কথা বলতে থাকে যে জাল থেকে মাছ সংগ্রহ করবেন এই বিষয়ে। বলে রাখা ভালো যে এই দুলাল ভাইয়ের স্ত্রীও মাছ ধরায় খুব পারদর্শী ছিলেন। তিনি মাছ ধরায় এতটাই পারদর্শী ছিলেন যে কোনো পুরুষ মানুষও তার সাথে মাছ ধরে সহজে পেরে উঠতে পারত না। আর প্রায় সময় দুলাল ভাই তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা সেই চাটা বিলে মাছ ধরতেন। তো যাই হোক, তাদের কথাবার্তা চলাকালীন সেখানে দুলাল ভাইয়ের ভাইরা, অর্থাৎ দুলাল ভাইয়ের স্ত্রীর ছোট বোনের হাজবেন্ড শাহাবুদ্দিন উপস্থিত হয় এবং দুলাল ভাইকে অনুরোধ করে তাকেও তাদের সাথে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য। সেও দুলাল ভাইদের সাথে মাছ ধরবে বলে দুলাল ভাইকে অনেক জোরাজোরি করতে থাকে। সেই মধ্যে দুলাল ভাই চিন্তা করেন, যেহেতু তার স্ত্রী আছেন তার সাথে, আর শাহাবুদ্দিন তো তাদের কাছের মানুষ, সুতরাং কোনো সমস্যা নেই। এইভাবে দুলাল ভাইয়ের স্ত্রী, দুলাল ভাই এবং শাহাবুদ্দিন 3 জন মিলে মাছ ধরতে যান। এই 3 জন সাথে করে একটি করে বড় ব্যাগ নিয়ে রওনা দেন সেই চাটা বিলের দিকে। যথারীতি তারা 3 জনই চাটা বিলের কাছে পৌঁছে যায় মাছ ধরার জন্য। তো এই দুলাল ভাইয়েরা সেদিন বিলে 4টা কারেন্ট জাল পেতে রেখেছিলেন। প্রথম জালটা ছিল বেশ বড়, বাকি 3টা ছিল তুলনামূলকভাবে একটু ছোট। দুলাল ভাই তার ভাইরা শাহাবুদ্দিনকে বলেন আর কি, যে তারা প্রথমেই যে বড় জালটা রয়েছে সেটা থেকে মাছ সংগ্রহ করবেন এবং তারপর ছোট জালগুলো থেকে মাছ সংগ্রহ করবেন। যথারীতি দুলাল ভাই, তার স্ত্রী এবং দুলাল ভাইয়ের ভাইরা শাহাবুদ্দিন বিলের পানিতে নেমে পড়েন কারেন্ট জাল থেকে মাছ সংগ্রহ করার জন্য। তো তারা নিজেদের মতো করে জাল থেকে মাছ সংগ্রহ করে ব্যাগের ভিতরে রাখতে থাকে। তারা বেশ ভালো পরিমাণে মাছ পাচ্ছিলেন। দুলাল ভাইয়ের ভাষ্য অনুযায়ী তার কাছে মনে হচ্ছিল যে পুরো বিলের সব মাছগুলোই যেন তাদের জালে ধরা পড়ছে। তো তারা নিজেদের মতো করে জাল থেকে মাছ সংগ্রহ করেই যাচ্ছেন। এদিকে তাদের নিজেদের মধ্যে যে দূরত্বের কথা বলা হয় তাহলে সর্বপ্রথমে ছিলেন দুলাল ভাইয়ের স্ত্রী, তার থেকে প্রায় 20 ফিটের মতো দূরত্বে ছিলেন শাহাবুদ্দিন ভাই এবং তার থেকে প্রায় 10 কি 12 ফিট দূরত্বে ছিলেন দুলাল ভাই। আর জালটা পেতে রেখেছিল বর্গাকারে আর কি, চারদিকে দিয়ে। তো মাছ ধরার এক পর্যায়ে শাহাবুদ্দিন ভাই বুঝতে পারেন তার সামনে জালের একটা অংশ খুব বেশি রকম নড়াচড়া করছে। শাহাবুদ্দিন ভাই ভাবেন হয়তো জালে কোনো বড় মাছ ধরা পড়েছে, তাই হয়তো জালটা বেশি নড়াচড়া করছে। এই ভেবে তিনি একটু সামনের দিকে এগিয়ে যান এবং জালটা হাত দিয়ে তুলে ধরেন। জালটা তুলে শাহাবুদ্দিন ভাই দেখতে পান জালে একটা বেশ বড় আকৃতির সাপ ধরা পড়েছে। এই সাপটা প্রায় 8 থেকে 9 ফুট লম্বা হবে এবং বেশ মোটা। আর এই সাপটা নড়াচড়া করছিল বলেই জালটা তখন এইভাবে আন্দোলিত হচ্ছিল। তখন তিনি বিষয়টি দুলাল ভাইকে জানালে দুলাল ভাই তাকে বলে, শাহাবুদ্দিন ভাই, এক কাজ করেন, যেহেতু সাপটাকে জাল থেকে এখন ছাড়ানো সম্ভব হবে না,
আপনি জালের সেই অংশ বাদ দিয়ে পরের অংশ থেকে মাছ ধরতে থাকেন। শাহাবুদ্দিন ভাইও ঠিক এই কাজটাই করেন। এর প্রায় মিনিট 5 পরে শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে উদ্দেশ্য করে বলেন, ভাই মাছ তো ভালোই পাচ্ছি, কিন্তু সাপটা দেখার পর কেন জানি আমার খুব ভয় ভয় লাগছে। তো দুলাল ভাই যখন বলেন যে ভাই আপনি ভয় পাচ্ছেন কেন, আমরা তো আছি। তো এখানে বলে রাখা ভালো যে দুলাল ভাই যে সাপটাকে আসলে কিন্তু দেখেন নাই, ওই যে সাপটা, ওই সাপটাকে উনি দেখেন নাই, শাহাবুদ্দিন ভাই দেখেছিল। আর শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে বলেন যে দুলাল ভাই এই সাপটা একটা অদ্ভুত ব্যাপার। কি সেই ব্যাপার? শাহাবুদ্দিন ভাই বলেন, লেজের দিকে তাকালে সাপের মাথাই দেখা যায়, আবার মাথার দিকে তাকালেও সাপের মাথাই দেখা যায়, মানে যেখানেই সে তাকায় সাপের মাথা দেখতে পাচ্ছে। তো এই টাইপের এক ধরনের সাপ আছে যেটা দুটো মাথা, লেজের দিকে একটা মাথা, মাথার দিকে একটা মাথা। তো দুলাল ভাই চিন্তা করেছিলেন হয়তো এই টাইপের সাপ ওটায় ধরা পড়েছে, কিন্তু আসলে শাহাবুদ্দিন ভাই যেটা বোঝাতে চাচ্ছিলেন যে ওই সাপটার লেজের অংশ তো একটু চিকন হওয়ার কথা, কারণ যেই সাপের দুটো মাথা তার লেজের অংশটা কিন্তু একটু চিকন হয়। কিন্তু এইখানে বিষয়টা ব্যতিক্রম, মনে হচ্ছে এর কোনো লেজের অংশই নাই, সামনের অংশও যেরকম পেছনের অংশও সেরকম, এরকম দেখছিলেন। এই কথা শুনে দুলাল ভাই একটু অবাক হলেও তিনি শাহাবুদ্দিন ভাইয়ের কথা বিশ্বাস করেন। আর উনি এটা জানেন যে শাহাবুদ্দিন ভাই তার সাথে কখনো মিথ্যা বলবে না, আর মিথ্যা বলার সম্পর্ক তাদের না, আর বলার কোনো প্রসঙ্গও এখানে নাই। যথারীতি তারা আবারও আগের মতো মাছ ধরে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। তারা এত পরিমাণে মাছ পাচ্ছিল যে তারা মাছ রাখার জন্য যে ব্যাগটার সাথে করে নিয়ে এসেছিল সেটা সম্পূর্ণ ভরে গেছে, কিন্তু তাদের মাছ ধরা শেষ হয়নি। তখন দুলাল ভাই একটা উপায় বের করেন, তার গায়ের টি শার্টটা তিনি খুলে ফেলেন এবং টি শার্টের একটা অংশ মুড়িয়ে সেটাকে ব্যাগের মতো তৈরি করেন এবং সেটাতেও মাছ রাখতে শুরু করেন। এমন সময় দুলাল ভাই খেয়াল করেন যে শাহাবুদ্দিন ভাই হয়তো কিছু একটা দেখে ভয় পেয়েছেন এবং বলে ওঠেন, আরে এটা আমি কি দেখলাম। তখন দুলাল ভাই আবারও বিষয়টি জানতে চাইলে শাহাবুদ্দিন ভাই বলেন, ভাই আমি যখন মাছ ছাড়ানোর জন্য জালটিকে উপরের দিকে উঠাই তখন মনে হলো আমার কোমরে কোনো কিছু একটা পেঁচিয়ে ধরলো। তখন দুলাল ভাই আবারও বলেন, ভাই চিন্তা নাই, আমরা তো আছি আপনার সাথে, আপনি মাছ ধরেন না। এই ঘটনার পরপরই দুলাল ভাই খেয়াল করেন যে শাহাবুদ্দিন ভাই এক জায়গায় ঠায় দাঁড়িয়ে আছেন। তখন দুলাল ভাই বলে ওঠেন, কি ব্যাপার শাহাবুদ্দিন ভাই, আপনি মাছ ধরছেন না কেন, কোনো সমস্যা হলো নাকি? তখন তিনি বলেন যে ভাই আমি তো এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মাছ ধরছি, কি পরিমাণে যে মাছ ধরছি হিসাবের বাইরে। তখন দুলাল ভাই আবারও বলেন যে ভাই তাহলে আপনি মাছগুলো রাখছেন কোথায়? উত্তরে শাহাবুদ্দিন ভাই মেজাজ গরম করে বলে ওঠেন, দেখছো না কোথায় রাখছি। দুলাল ভাই চিন্তা করেন কি ব্যাপার, সে যদি মাছ ধরেই থাকে তাহলে মাছগুলো রাখছে কোথায়? কারণ মাছ রাখার জন্য শাহাবুদ্দিন ভাইয়ের হাতে যে ব্যাগটা রয়েছে সেটা তো ভরে গিয়েছে, এছাড়া তার হাতে তো মাছ রাখার মতো আর কোনো কিছু থাকার কথা না। আর ইচ্ছা করলেও তো সে দুলাল ভাইয়ের মতো গেঞ্জি মুড়িয়ে ব্যাগ বানাতে পারবে না, কারণ এই শাহাবুদ্দিন ভাই এসেছেন খালি গায়ে। এই কথা চিন্তা করে দুলাল ভাই বলে ওঠেন, শাহাবুদ্দিন ভাই আমার দিকে একটু তাকান তো দেখি। তখন শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইয়ের দিকে তাকায় এবং একটা বিকট অট্ট হাসি দিয়ে বলে ওঠে, দুলাল ভাই আপনি আর কয়টা মাছ ধরতে পারবেন? আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে কয়টা মাছ ধরবো আপনি পুরো চাটা বিলটার মধ্যে এতগুলো মাছ খুঁজেও পাবেন না। তিনি এই কথা বলেই দুলাল ভাইয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নেন। তখনই এই কথা শুনে দুলাল ভাইয়ের মনে একটু সন্দেহ হয় এবং এই কোমর সমান পানিতেই যত দ্রুত সম্ভব শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যান এবং তাকে বলতে থাকেন যে কি ব্যাপার শাহাবুদ্দিন ভাই, কি সমস্যা আপনার, আপনি এরকম আমার সাথে রাগ দেখিয়ে কথা বলছেন কেন? তার কথার উত্তরে শাহাবুদ্দিন ভাই কিছুই বলে না। এরপর তিনি আরো 2-3 বার তাকে একই প্রশ্ন করেন, কিন্তু শাহাবুদ্দিন ভাই তার কথার কোনো উত্তরই দিচ্ছিল না। এবার দুলাল ভাই একটু বিরক্ত হয়ে এবং এক প্রকার রেগে গিয়ে তিনি শাহাবুদ্দিন ভাইয়ের গায়ে হাত দিয়ে হালকা একটা ধাক্কা দেন এবং বলেন, কি ব্যাপার শাহাবুদ্দিন ভাই, এত ডাক দিলাম আপনি কোনো কথার উত্তরই দিন না, কি সমস্যা আপনার? দুলাল ভাই তখন শাহাবুদ্দিন গায়ের হাত দিয়ে মানে হালকা করে ধাক্কা দিয়েছে, তখন শাহাবুদ্দিন ভাই আবারও দুলাল ভাইয়ের দিকে ঘুরে দাঁড়ায় এবং ঘুরে তাকায়। ওই সময় দুলাল ভাই যেটা দেখতে পান তা দেখার জন্য তিনি ওই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিলেন না। দুলাল ভাই দেখতে পান শাহাবুদ্দিন ভাইয়ের চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে এবং চোখ থেকে অনবরত তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তিনি আরো দেখেন যে এই শাহাবুদ্দিন ভাই তার 2 হাতে করে কাঁচা শিং মাছ মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং দুলাল ভাইয়ের উদ্দেশ্য করে বলছে যে, দুলাল ভাই মাছ তো সারা জীবন রান্না করেই খেলেন, এবার আর রান্না করার প্রয়োজন নাই, এখন থেকে কাঁচাই খাবেন, কি পারবেন না? এই কথা বলে হো হো করে হেসে ওঠেন
এবং বলে ওঠেন কাঁচা মাছ খাওয়ার মজাই আলাদা। এই কথা বলে একের পর এক উনি কাঁচা শিং মাছ খেয়েই যাচ্ছেন। এটা দেখে দুলাল ভাই তো বেশ ভয় পেয়ে যান। তারা বুঝতে বাকি রইল না যে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। দুলাল ভাই তখন অনেক সাহস সঞ্চয় করে তার স্ত্রীর নাম ধরে ডাক দেন, কেননা দুলাল ভাইয়ের স্ত্রী তাদের থেকে একটু সামনেই ছিল। দুলাল ভাইয়ের ডাকে তার স্ত্রী সাড়া দেন এবং তিনি দুলাল ভাইয়ের দিকে এগিয়ে আসতে থাকেন। দুলাল ভাই আর একটা বিষয় বলেন যে তার স্ত্রী তার থেকে যতটুকু দূরে ছিল সেখান থেকে আসতে বড় জোর 3 থেকে 4 মিনিট লাগার কথা। আর যদিও কোমর সমান পানিতে খুব বেশি জোরে হাঁটা যায় না, কিন্তু 3 থেকে 4 মিনিটের উপরে লাগার কথাই না। কিন্তু দুলাল ভাইয়ের মনে হচ্ছিল তার স্ত্রীর আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। এমন সময় দুলাল ভাই এবং তার ভাইরা শাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে বলে ওঠেন যে শাহাবুদ্দিন ভাই দেখেন, আপনি যেভাবে কথা বলছেন তাতে করে কিন্তু আমার ভয় লাগছে, আপনি এভাবে কথা বলেন না, আমি কিন্তু আসলে ভয় পাচ্ছি। দুলাল ভাই একথা বলে তিনি একটু পেছনের দিকে তাকান, এটা দেখার জন্য তার স্ত্রী কতটুকু কাছে এসেছেন, এবং তাৎক্ষণিকভাবে তিনি আবার সামনের দিকে তাকান। তাকিয়ে দেখেন আরে শাহাবুদ্দিন ভাই তো এখানে নাই। দুলাল ভাই আরো বলেন যে একজন স্বাভাবিক মানুষের পক্ষে পেছনে তাকিয়ে আবার সাথে সাথে সামনের দিকে তাকাতে বড় জোর 2 সেকেন্ড লাগবে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল তিনি পেছনে তাকানোর পর আবারও যখন সামনের দিকে তাকান তখন তার সময় লেগেছিল 3 থেকে 4 মিনিট। সেই মুহূর্তে তার কাছে মনে হলো যে তিনি এই সময় একটা ঘোরের মধ্যে ছিলেন। এমন সময় দুলাল ভাইয়ের স্ত্রী দুলাল ভাইয়ের কাছে এসে পড়েন এবং শাহাবুদ্দিন ভাইকে দেখতে না পেয়ে দুলাল ভাইকে বলে ওঠেন শাহাবুদ্দিন ভাই কোথায়। তখন দুলাল ভাই তার স্ত্রীকে একে একে সব ঘটনা খুলে বলেন। দুলাল ভাইয়ের মুখে সব ঘটনা শুনে দুলাল ভাইয়ের স্ত্রীও ভয় পেয়ে যান এবং তারা দুজনে চিন্তা করে যান যে এত বড় এই চাটা বিলের মধ্যে এত রাত্রে তারা শাহাবুদ্দিন ভাইকে কোথায় খুঁজবেন, ওনাকে আবার পানির নিচে কোনো কিছু টেনে নিয়ে গেল না তো। তখন রাত ছিল আনুমানিক 3টা কি 3:30। তখন হঠাৎ করে দুলাল ভাইয়ের একটা জায়গার কথা মনে হয়। তিনি ভাবেন সেই জায়গাতে হয়তো শাহাবুদ্দিন ভাইকে পাওয়া যেতে পারে। জায়গাটা হচ্ছে এই চাটা বিলে মাত্র 2টা গাছ ছিল, একটা তেঁতুল গাছ একটা তাল গাছ। এখানে যদি গাছ দুটোর বর্ণনা দেওয়া হয় তাহলে এই তাল গাছটি হচ্ছে এই চকপাঠক মিয়া বাড়ির পেছনে এবং তেঁতুল গাছটি হচ্ছে শেরপুর চকপাঠক গোবিন্দ কুমার স্কুলের পেছনে, যেটি স্থানীয়ভাবে জিকে স্কুল নামে পরিচিত। এই গাছ দুটা নিয়ে এলাকায় অনেক ঘটনায় প্রচলিত আছে। সেই গাছ দুটো নিয়ে এমনও ঘটনা আছে যে যারা এই বিলে মাছ ধরতে এসে খারাপ কিছুর খপ্পরে পড়েছে তাদের সিংহভাগ মানুষকেই সেই তাল গাছের নিচে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এসব চিন্তা করে তখন দুলাল ভাই এবং তার স্ত্রী অনেক সাহস নিয়ে ভয়ে ভয়ে সেই তাল গাছের নিচে যায় এবং তারা যেটা দেখতে পায় সেটা দেখা মাত্রই দুলাল ভাই এবং দুলাল ভাইয়ের স্ত্রীর ভয়ে সেখানেই জমে যাওয়ার মতো অবস্থা। দুলাল ভাই এবং তার স্ত্রী দেখতে পান যে যে সাপটাকে দেখে শাহাবুদ্দিন ভাই ভয় পেয়েছিল ঠিক এরকম একটা সাপকে নিয়ে এসে তাল গাছের আগায় একদম উপরের দিকে বসে আছে এবং এই সাপটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। সেই সাথে 2টা বানরের মতো অবয়ব শাহাবুদ্দিন ভাইয়ের পাশে সাপ নিয়ে বসে আছে। তারা দুজনেই এই বিষয়টি দেখে প্রচন্ড ভয় পেয়ে যান, কিন্তু তারা এটাও চিন্তা করেন যে শাহাবুদ্দিন ভাইকে একা এই জায়গায় রেখে কোনো অবস্থাতেই চলে যাওয়া ঠিক হবে না। তখন তারা উপায় না পেয়ে মনে সাহস সঞ্চার করে শাহাবুদ্দিন ভাইকে উদ্দেশ্য করে চিৎকার করে ডাকতে থাকেন। তাদের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে ঠিকই, কিন্তু শাহাবুদ্দিন ভাই তো তাদের আওয়াজ শুনছিলই না বলে মনে হচ্ছে। সেই সাথে তাদের নিজেদের আওয়াজ নিজেরাই শুনতে পাচ্ছিলেন না। তাদের কাছে মনে হচ্ছিল তারা বোবা চিৎকার করছেন, অর্থাৎ যেই চিৎকারে কোনো শব্দই নাই। এমন সময় শাহাবুদ্দিন ভাই তাদের দিকে তাকান এবং বলে ওঠেন দুলাল ভাই, এই ছোট সাপ খাওয়া দেখেই ভয় পেয়ে গেলেন, আর বড় সাপটা দেখলে তখন কি করবেন। এই বলে শাহাবুদ্দিন ভাই তার কোমরে পেঁচিয়ে রাখা একটা বিশাল বড় সাপ বের করেন। এরপর শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে উদ্দেশ্য করে বলেন যে দুলাল ভাই দেখেন তো এই সাপটাকে চিনতে পারেন কিনা। উত্তরে দুলাল ভাই মাথা নাড়িয়ে না করলে শাহাবুদ্দিন ভাই বলেন যে এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি সব, বলেছিলাম না আপনাকে। দুলাল ভাই মনে হলো দুলাল ভাই ওনার কাছে মনে হলো যে কোনো কিছু একটা ওনার কোমরে পেঁচিয়ে ধরলো, মনে আছে প্রিয় লিসেনার্স? ওই বিষয়টা দুলাল ভাইয়ের মনে আসে যে এই শাহাবুদ্দিন ভাই বলেছিল যে ওনার কোমরে কিছু একটা পেঁচিয়ে ধরেছে। তখন শাহাবুদ্দিন ভাই বলে ওঠে এটা হচ্ছে সেই সাপ যেটা আমার কোমর পেঁচিয়ে ধরেছিল। এরপর শাহাবুদ্দিন ভাই দুলাল ভাইকে উদ্দেশ্য করে আবারও বলেন দুলাল ভাই, এই সাপটা আমাকে কি বলতেছে জানেন? এই সাপটা আমাকে বলতেছে তুই যদি আমাকে খেয়ে শেষ করতে পারিস তাহলে আমি তোকে অনেক ধনরত্নের মালিক বানিয়ে দেব, আর আমি যেই বংশে জন্মেছি তোকে সেই বংশের রাজা বানিয়ে দেব। আর আমার 2 পাশে যে 2 জনকে দেখছেন তারা হচ্ছে সেই বংশেরই রাজপুত্র। এই কথা বলে শাহাবুদ্দিন ভাই সেই সাপটাকে দুলাল ভাই এবং তার স্ত্রীর সামনে খেতে শুরু করেন এবং খেতে খেতে সেই তাল গাছ থেকে ভেসে ভেসে নিচে নেমে আসেন, মানে শূন্যে ভেসে ভেসে নিচে নেমে আসেন।
এটা দেখে দুলাল ভাই এবং তার স্ত্রী প্রচন্ড ভয় পান এবং চিন্তা করতে থাকেন তাদের হয়তো এখান থেকে আর বেঁচে ফেরত যাওয়া সম্ভব হবে না, কিন্তু কি করবেন। এইসবের এক পর্যায়ে হঠাৎ করেই দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। দুলাল ভাই লক্ষ্য করেন যে শাহাবুদ্দিন ভাইয়ের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে। সেই সময় আল্লাহর রহমতে দুলাল ভাইয়ের গলা দিয়ে শব্দ বের হয় এবং তিনি দৌড়ে গিয়ে শাহাবুদ্দিন ভাইকে জড়িয়ে ধরেন, তিনি যেন আর কোনো কিছু করতে না পারেন। আজানের শব্দ আসা মাত্রই বানর মতো অবয়বগুলো সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় আর শাহাবুদ্দিন ভাই অজ্ঞান হয়ে যায়। সেদিনের মতো শাহাবুদ্দিন ভাইকে নিয়ে দুলাল ভাই এবং তার স্ত্রী বাসায় চলে আসেন। এরপর থেকে শাহাবুদ্দিন ভাই বাসার ভেতরে কাঁচা মাছ মাংসের গন্ধ পেলেই সেগুলো খাওয়ার জন্য পাগলামি করতে শুরু করে। বাসার সবাই যখন শাহাবুদ্দিন ভাই এই আচরণ লক্ষ্য করে তখন দুলাল ভাই সেদিন রাতে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব বলেন। দুলাল ভাইয়ের মুখে সব ঘটনা শোনার পর শাহাবুদ্দিন ভাইকে একজন কবিরাজ দেখানো হয় এই সমস্যার সমাধান করার জন্য। যথারীতি কবিরাজ তার কার্যক্রম করে পানি পড়া দিয়ে যায়, কিন্তু কিছুতেই শাহাবুদ্দিন ভাই ভালো হচ্ছিল না। এর 2 দিন পর দুলাল ভাই তার সেলুনে যান, ওনার একটা সেলুন ছিল, তিনি কাজ করতে থাকেন। এর কিছুক্ষণ পর সেখানে শাহাবুদ্দিন ভাই আসেন এবং দুলাল ভাইয়ের দোকানে বসে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। বলে রাখা ভালো, এই দুলাল ভাই ছিলেন একজন সেলুন ব্যবসায়ী। তার চুল কাটার সেলুনটা ছিল শেরপুর পোস্ট অফিস এবং শেরপুর প্রেস ক্লাবের সাথে। এখনো তিনি শেরপুর জেলার নিউ মার্কেট শপিং মলে একটা নাম করা সেলুনে কাজ করেন। তো দুলাল ভাই কাজের ফাঁকে ফাঁকে শাহাবুদ্দিন ভাইয়ের দিকে নজর রাখতে থাকেন। কাজ করার এক পর্যায়ে দুলাল ভাই কোনো একটা কাজের জন্য একটু সময়ের জন্য বাইরে যান। যাওয়ার সময় শাহাবুদ্দিন ভাইকে বলে যান যে তিনি অল্প সময়ের জন্য একটু বাইরে যাচ্ছেন, কিন্তু যখন দুলাল ভাই বাইরে থেকে ফেরত আসে দেখতে পান শাহাবুদ্দিন ভাই সেখানে নেই। তখন দুলাল ভাবেন যে শাহাবুদ্দিন হয়তো বাড়িতে চলে গেছেন। এইভাবে তিনি পুনরায় তার কাজে মনোনিবেশ করেন আর কি। দুলাল ভাইয়ের কাজ শেষ হতে হতে সন্ধ্যা লেগে যায়। এমন সময় দুলাল ভাই শুনতে পান যে আশেপাশের মানুষেরা হই হট্টগোল শুরু করে দিয়েছে। আর বিষয়টি ভালোভাবে দেখার জন্য দুলাল ভাই সেখানে যান এবং দেখতে পান সেখানে একটা গাছ রয়েছে। ওই গাছের একদম চিকন একটা ডালে শাহাবুদ্দিন ভাই শুয়ে আছেন। এটা দেখে দুলাল ভাই বুঝতে পারেন যে শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আবারও খারাপ কিছু ঘটতে চলেছে। সেদিনের মতো শাহাবুদ্দিন ভাইকে কোনো মতে গাছ থেকে নামিয়ে বাসায় আনা হয় অনেক কষ্ট করে। এই ঘটনার পর প্রায় 1 মাস শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু 1 মাস পরে ঘটে যায় আরেকটি ঘটনা। একদিন মাঝরাতে বাসার সকলের ঘুম ভেঙে যায় শাহাবুদ্দিন ভাইয়ের আত্মচিৎকারে। সবাই ছুটে আসে শাহাবুদ্দিন ভাইয়ের রুমে। তারা এসে দেখতে পায় এই শাহাবুদ্দিন ভাই বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাজা রক্তে বিছানা সহ তার পুরো শরীর ভিজে লাল হয়ে আছে। যথারীতি শাহাবুদ্দিন ভাইয়ের জ্ঞান ফেরানো হয় এবং চিৎকার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি সবাইকে তার চিৎকার দেওয়ার কারণটা খুলে বলেন। শাহাবুদ্দিন ভাই যা বলেন তা হচ্ছে কিছু এরকম যে তিনি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখতে পান একটা বিশাল নদীর মাঝখানে একটা দ্বীপের উপর তিনি দাঁড়িয়ে আছেন আর চারপাশ জুড়ে বয়ে চলছে লাল রক্তের স্রোত এবং তিনি সেই নদীতে পানির পরিবর্তে তাজা রক্ত দেখতে পাচ্ছিলেন, যার গন্ধ তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি আরো দেখতে পান যে সেই রক্তের স্রোত বেয়ে অনেকগুলো সাপ সাঁতার কেটে কেটে তার দিকে এগিয়ে আসছে এবং এক পর্যায়ে তার চারপাশ জুড়ে অসংখ্য সাপ এসে তাকে ঘিরে দাঁড়িয়েছে। তিনি সেই মুহূর্তে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ করেই একটা সাপ তার কাছে আসতে থাকে এবং প্রায় কাছাকাছি আসার পর নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে এসে থেমে যায়। শাহাবুদ্দিন ভাই খেয়াল করেন যে সেই সাপটার একটা অংশ হচ্ছে মানুষের এবং আরেকটি অংশ হলো সাপের, মানে অর্ধ মানবের মতো, অর্থাৎ মাথা থেকে বুক পর্যন্ত মানুষ, বাকি অংশ হচ্ছে সাপ। তখন আচমকাই সেই মানুষ আকৃতির সাপটা শাহাবুদ্দিন ভাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি রে শাহাবুদ্দিন, মাছ ধরার খুব শখ তোর, তাই না? তোর ভাগ্য ভালো সেদিন তুই বেঁচে গিয়েছিস, কিন্তু আজকে তো বাঁচতে পারবি না। এই কথা বলে মানুষ আকৃতির সেই সাপটা তার দিকে এগিয়ে আসতে থাকে এবং শাহাবুদ্দিন ভাই খেয়াল করেন যে তার চারপাশে থাকা বাকি সাপগুলো তার দিকে এগিয়ে আসছে এবং তাদের প্রত্যেকেরই মাথা থেকে বুক পর্যন্ত মানুষ এবং বাকি অংশ সাপ। অসংখ্য এই অর্ধ মানব এবং অর্ধ সাপ তার দিকে এগিয়ে আসছে। সেই মানুষ আকৃতির সাপগুলো তাকে যেই না আক্রমণ করবে ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পান যে নদীতে জোয়ার উঠেছে এবং তার দিকে রক্তের একটা বিশাল ঢেউ বয়ে আসছে। তিনি কিছু বুঝে ওঠার আগে সেই ঢেউ এসে তার উপর আছড়ে পড়ে এবং সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। এবার তিনি আরেকটা ভয়ের সম্মুখীন হন। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তার বিছানা ভর্তি সাপ বসে আছে এবং বেশ কয়েকটা সাপ তার হাত পা পেঁচিয়ে ধরে আছে। তিনি আরো দেখতে পান তার বিছানা সহ সম্পূর্ণ শরীর রক্তে ভিজে লাল হয়ে আছে।
তিনি তখন বুঝতে পারেন যে স্বপ্নে তিনি যা যা দেখেছেন তার সবকিছুই ছিল বাস্তব। এটা দেখে তিনি চিৎকার দেন, আর তারপর ওনার কিছু মনে নাই। এসব কথা শুনে উপস্থিত সবাই ভয় পেয়ে যায় এবং এই রক্ত দেখেই বুঝতে পারে তিনি যে স্বপ্নটা দেখেছিলেন এটি কোনো দুঃস্বপ্ন ছিল না। তারা চিন্তা করে যে পরদিন সকালে শাহাবুদ্দিন ভাইকে একজন ভালো কবিরাজ দেখাবেন। যথারীতি তারা পরদিন সকালে একজন কবিরাজের কাছে যান এবং শাহাবুদ্দিন ভাইয়ের সাথে ঘটেছে সব ঘটনা খুলে বলেন। কবিরাজ সকল ঘটনা শুনে তাদেরকে এই মোজাম্মেল চাচার ঠিকানা দেয় এবং তার সাথে দেখা করতে বলে। এবং এটাই মূলত দুলাল ভাই এবং তার স্ত্রী এই মোজাম্মেল চাচার কাছে পুরো ঘটনাটি খুলে বললেন। তাদের থেকে সব ঘটনা শুনে মোজাম্মেল চাচা তাদের উদ্দেশ্য করে বলেন যে আপনারা আজকের মতো বাসায় চলে যান, আমি রাতে বসে আমার জিনদের সাথে এই বিষয়ে কথা বলবো এবং 2 দিন পর আপনাদের বাসায় যাব ইনশাল্লাহ। আপনাদের এই সমস্যার একটা সমাধান আমি দিয়ে আসব। এই বলে মোজাম্মেল চাচা তাদেরকে বিদায় করে দেন এবং তাদের বাসার সকল ঠিকানা লিখে রাখেন। যথারীতি মোজাম্মেল চাচা সেই রাতে তার সাথে থাকা জিনদেরকে ডাকেন এবং দুলাল ভাই এবং তার স্ত্রীর সাথে যে ঘটনা ঘটেছিল এবং শাহাবুদ্দিন ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছিল পুরো বিবরণটা তাদেরকে বলেন। সেই সাথে শাহাবুদ্দিন ভাইয়ের বাসার ঠিকানাও এই জিনদের কাছে দেন এবং তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসতে বলেন। মোজাম্মেল চাচার কথায় তার পালিত জিনগুলো সেই মুহূর্তে চলে যায়। প্রায় 2-3 ঘন্টা সময় নিয়ে তারা হাসি মুখে ফেরত চলে আসে। তাদের মুখে হাসি দেখে মোজাম্মেল চাচা বুঝে ফেলেন যে তার জিনেরা তাদের কাজ ঠিক মতো করে এসেছে। তখন পালিত জিনদের মধ্যে থেকে একজন বলেন যে হুজুর, আপনি কাল এশার নামাজের পর তাদের বাসায় যাবেন, বাসার প্রত্যেকটা এরিয়া ভালো করে ঘুরে ঘুরে দেখবেন এবং আসার সময় তাদেরকে বলে আসবেন তারা যেন গোলাপ জল এবং কিছু ইঁদুরের মাটি জোগাড় করে রাখে। এই বলে সেই জিনটা মোজাম্মেল চাচার হাতে সূরা পরে কিছুটা জমজমের পানি এবং একটা চক দিয়ে যায়, চকের মতো কিছু একটা, এবং কানে কানে একটা রুকিয়ার পদ্ধতির কথা বলে উপস্থিত অন্যান্য জিনেরাও চলে যায়। যথারীতি মোজাম্মেল চাচা পরদিন এশার নামাজের পর শাহাবুদ্দিন ভাইয়ের বাসায় যান এবং সকল কিছু পর্যবেক্ষণ করে তাদেরকে গোলাপ জল এবং কিছু ইঁদুরের মাটি জোগাড় করে রাখতে বলেন। তিনি আরো বলেন যে তিনি কাল এশার নামাজের পর আবারও আসবেন এবং তাদের সমস্যার একটা সমাধান দিয়ে যাবেন। এই বলে সেখান থেকে মোজাম্মেল চাচা সরাসরি তার বাসায় চলে আসেন। যথারীতি পরদিন রাতে এশার নামাজের পর মোজাম্মেল চাচা আবারও শাহাবুদ্দিন ভাইয়ের বাসায় আসেন এবং শাহাবুদ্দিন ভাইয়ের রুমে ঢুকে কাউকে কিছু না বলে জিনের দেওয়া পরা চক দিয়ে ফ্লোরে একটা বৃত্ত তৈরি করেন। সেই সাথে রুমের লাইট সহ প্রত্যেক দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। মোজাম্মেল চাচা শাহাবুদ্দিন ভাইকে সে বৃত্তর ভেতরে বসিয়ে তার কাজ শুরু করেন এবং শাহাবুদ্দিন ভাইয়ের উপর জিন হাজির করার চেষ্টা করতে থাকেন। প্রায় আধা ঘন্টা পর মোজাম্মেল চাচা শাহাবুদ্দিন ভাইয়ের উপর জিন হাজির করতে সক্ষম হন। জিন হাজির হওয়ার পর মোজাম্মেল চাচাকে উদ্দেশ্য করে সে জিনটি বলেন, এই বেটা, কে রে তুই? এখানে তুই কেন এসেছিস? আর এই পরিবারেরই কেনই বা ক্ষতি করছিস? কিন্তু হাজিরকৃত জিনটা মোজাম্মেল চাচার কোনো কথার জবাবই দেয় না, উল্টো তাকে আরো ভেঙচি কাটতে থাকে। তখন মোজাম্মেল চাচা কোরআনের আয়াত পড়ে ওই হাজিরকৃত জিনটার দিকে ফু দিতে থাকে এবং একটা পর্যায়ে ওই হাজিরকৃত জিনটা ছটফট করতে থাকে। একটা সময় এসে ওই জিনটা শাহাবুদ্দিন ভাইকে আসর করার কারণ খুলে বলে। ওই জিনটা এইভাবে বলে যে আমার ছোট ভাই ওই চাটা বিলের একটা ঝোপের আড়ালে বসে মাছ ধরে খাচ্ছিল। শাহাবুদ্দিন ও তার সাথীরা মাছ ধরার জন্য বিলের পাড়ে আসে। তারা দুইজন সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা দিয়েই পানিতে নামে, কিন্তু শাহাবুদ্দিন যখন মাছ ধরার জন্য পানিতে নামে তখন সে আমার ছোট ভাই যে ঝোপের আড়ালে বসে মাছ ধরে খাচ্ছিল সেই ঝোপের ভেতর দিয়ে পানিতে নামে এবং ভুলক্রমে তার গায়ে লাথি লাগে। এতে করে আমার ছোট ভাই ভয়ে সেখান থেকে পালাতে গিয়ে পেতে রাখা কারেন্ট জালে আটকে যায়। আর শাহাবুদ্দিন দেখছিল আমার ভাইকে 2 মাথাওয়ালা সাপ রূপে, কিন্তু সে আমার ভাইকে জাল থেকে ছাড়ানোর চেষ্টা করেনি। আমার ভাই ছিল খুবই হাবাগোবা প্রকৃতির একটা জিন। সে এত 7-5 বোঝে না। মানুষের মধ্যে যেমন বোকাশোকা মানুষ থাকে, কিছুই বোঝে না, আমার ভাইটা ছিল ঠিক এরকমই। ওকে আমি সার্বক্ষণিক নজরে রাখি, দেখে শুনে রাখি, যাতে কোনো মানুষের দ্বারাও তার ক্ষতি না হয়, কোনো জিনের দ্বারাও কোনো ক্ষতি না হয়। কিন্তু আমি যতক্ষণে আমার ভাইকে ছাড়াতে আসি ততক্ষণে সে সেখানেই ভয়ে মারা গিয়েছে। সে এতটা ভয় পেয়েছিল শাহাবুদ্দিনকে দেখে, সে ভয়ে ছটফট করতে করতে মারা যায়। তাই আমি শাহাবুদ্দিনকে ক্ষতি করার জন্য তার পেছনে লেগে আছি। আমি তার ক্ষতি না করে কোনোভাবেই যেতে পারবো না। আমার ভাইকে ও ছাড়ানোর চেষ্টা করেনি, যদিও বা আমার ভাইকে সে সরাসরি হত্যা করেনি, কিন্তু তার মৃত্যুর পিছনে শাহাবুদ্দিনের হাত আছে।
এদিকে এই কথা শুনে মোজাম্মেল চাচা নানাভাবে সেই জিনকে বোঝানোর চেষ্টা করতে থাকে এবং বোঝানোর চেষ্টা করতে থাকে যে এই পরিবার থেকে দূরে চলে যেতে, কিন্তু জিনটা কিছুতেই রাজি হয় না, উল্টো আরো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে মোজাম্মেল চাচাকে। এভাবে বেশ কিছুক্ষণ বোঝানোর পরেও যখন জিনটা চলে যেতে রাজি হয় না, তখন মোজাম্মেল চাচা ভীষণ রেগে যান এবং তার সাথে করে আনা জমজমের পড়ে দেওয়া পানি এবং গোলাপ জল দিয়ে ইঁদুরের মাটিতে ঢেলে এক ধরনের একটা আস্তরণ তৈরি করেন এবং এই শাহাবুদ্দিন ভাইয়ের শরীরের ভেতরে থাকা সেই খারাপ জিনকে উদ্দেশ্য করে তার শরীরে ছিটিয়ে দেন এবং শরীরে লাগিয়ে দেন। পরা জমজমের পানি এবং গোলাপ জল মিশ্রিত ইঁদুরের মাটি শরীরে লাগানোর সাথে সাথে শাহাবুদ্দিন ভাইয়ের শরীরের ভিতরে উপস্থিত জিনটা অসহ্য যন্ত্রণা চিৎকার দিয়ে ওঠে এবং বাঁচার জন্য ছটফট করতে থাকে এবং সে শাহাবুদ্দিন ভাইকে ছেড়ে বাইরেও বেরোতে পারছিল না, মানে তাকে ওই শরীরের মধ্যে আটকে রেখে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে, আর না হলে তো সে ওখান থেকে চলে যেত ওই অবস্থায়। এক পর্যায়ে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে জিনটা চলে যেতে রাজি হয় এবং বিনিময়ে সে কিছু চায় এবং সে বলে যে এই ধরনের জিনিস ছাড়া সে যেতে পারবে না। কি জিনিস দিতে হবে? কিছু কাঁচা মাছ দিতে হবে। এটা শুনে শাহাবুদ্দিন ভাইয়ের পরিবার সেই জিনের কথায় রাজি হয়। তখন মোজাম্মেল চাচা আবারও বলেন যে তোর এই জিনিসগুলো কোথায় রেখে আসতে হবে, আর তুই যে একেবারে চলে যাবি তার প্রমাণটাই বাকি। উত্তরে জিনটা বলে যে এই জিনিসগুলো সে পাওয়ার পর সে ওই যে তাল গাছ, ওই তাল গাছের ওখানে রেখে আসতে হবে এবং প্রমাণস্বরূপ তাল গাছের কিছু ডালপালা শাহাবুদ্দিন ভাইদের বাসার সামনে সে রেখে যাবে। এটাই হচ্ছে প্রমাণ যে হ্যাঁ সে সেটা পেয়েছে। মোজাম্মেল চাচা সেই জিনকে ছেড়ে দেয় এবং কিছু দোয়া দুরুদ পরে শাহাবুদ্দিন ভাইকে রুকিয়া করেন, পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন। যথারীতি পরদিন মাঝ রাতে শর্ত অনুযায়ী শাহাবুদ্দিন ভাইয়ের সুস্থতার জন্য সেই জিনকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কিছু কাঁচা মাছ সেই তাল গাছের নিচে রেখে আসা হয়। এর ঠিক পরদিন সকালবেলা শাহাবুদ্দিন ভাই সুস্থ হয়ে যান এবং দেখেন তাদের বাসার সামনে তাল গাছের কিছু ডালপালা। সবাই শিওর হন যে এই জিনটা একেবারের জন্য চলে গিয়েছে এবং ওই যে ভুতুরে তাল গাছটা, ওই তাল গাছটার কিছু ডালপালা এখানে রেখে গিয়েছে। এরপর থেকে শাহাবুদ্দিন ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। আর মোজাম্মেল চাচা উনি যে রুকিয়াটা করেছিলেন ওনার কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করেছিলেন এই সাকিব, শাহাবুদ্দিন ভাই, তারপরে এই যে দুলাল ভাইয়ের স্ত্রী, ওনারা সবাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আরিফ। ওনার গ্রাম মহিতুর, ইউনিয়ন গোপীনাথপুর, পোস্ট কাশিরাবাজার, উপজেলা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। ওনার সাথে যে ঘটনাটি ঘটে, এই ঘটনার সময়কাল 2004 থেকে 7 এই সময়ের মধ্যে। শুরুটা এমন হয় যে ওনার বয়স যখন 6 বছর, উনি ক্লাস 1-এ পড়েন, তখন ওনার সাথে কিছু অদ্ভুত ব্যাপার হয়েছিল। যেমন উনি ঘুমের মধ্যে হাঁটতেন, উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। একদিন এমন হয়েছে উনি ঘুমের মধ্যে হেঁটে বাইরে চলে গেছেন। ওনার দাদি বুঝতে পারেন এবং ওনার আব্বাকে ডাক দেন। তখন ওনার আব্বা ওনাকে ধরে নিয়ে আসেন। এই বিষয়টা ওনারা খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। একদিন শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে উনি বাসায় খেলছিলেন আর ওনার মা রান্না করছিলেন। তখন হুজুর টাইপের একজন প্রবীণ মানুষ আসেন ওনাদের বাসায় সাহায্য চাইতে। তো ওনার মা রান্নার কাজে ব্যস্ত থাকায় ওনাকে বলেন যে লোকটাকে সাহায্য করতে, মানে আরিফকে বলেন সাহায্য করতে। আর ওনাদের ওই গ্রামে সাধারণত শুক্রবারে কেউ সাহায্য চাইতে আসে না, জুম্মার দিন তো অন্য দিনগুলোতে আসে। আর গ্রামের মানুষ সবাইকে চাল দিয়ে সাহায্য করেন। টাকা পয়সা তেমন যে দেন, টাকা পয়সা দেন না, একদমই দেন না তা না, তবে খুব কম দেন। শহরে তো কেউ চাল টাল দেয় না, টাকাই দেয়। তো উনি চাল দিতে গেছেন। তো উনি কি করেছেন, চালের যে পট ওইটা ভরে নিয়ে গেছেন ওনাকে চাল দিতে। তো গিয়ে লোকটাকে সালাম দিলেন, লোকটা সালামের জবাব নিলেন। তো ওনাকে নাম জিজ্ঞেস করলেন ওই লোকটা। তখন উনি উত্তর দিলেন আমার নাম আরিফ। লোকটা বললেন মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, আরাফা থেকে আরাফ, আরাফ থেকে আরিফ। লোকটি বললেন তার নামের অর্থ নাকি পরিচিত হওয়া এবং জ্ঞানী। তখন ওই লোকটা এই আরিফকে বললেন যে তোমার মাকে ডেকে দাও তো বাবা। তখন এই আরিফ গিয়ে তার মাকে ডাকতেন। তার মা আসেন। তার মাকেও, মানে আরিফের মাকেও ওই লোকটা মা বলে সম্বোধন করেন। বলেন যে মা, তোমার ছেলের বয়স কম, ওকে চোখে চোখে রাখবে, ওর রাগ হবে বেশি, ও যেটা চায় চেষ্টা করবে সেটা দেওয়ার জন্য, কারণ তোমাদের আর কোনো ছেলে মেয়ে হবে না। এবং এটাও বলেন প্রতি মাসে ওকে কাপড় কিনে দিবা,
কিছু না হলে একটা গামছা কিনে দিতেই হবে। শেষে বলেন যে ওনার জন্মের সময় নাকি, মানে আরিফের জন্মের সময় নাকি পুরো শরীরে নাড়ি পেঁচানো ছিল, আর ওনার সাথে একজন আছে সার্বক্ষণিক, কেউ একজন আছে। কে আছে, কিভাবে আছে, এসব কিছু বলেন নাই। এটা বলে ওই লোকটা চলে যায়। লোকটা চলে যাওয়ার সাথে সাথে মোটামুটি 1 মিনিট পরে এই আরিফের বাবা বাড়িতে ঢোকেন। ঢোকার পরে এই কথা উনি শোনেন যে একজন লোক এসে এই ধরনের কথা বলেছে। তো এসব শুনে আরিফের বাবা ওই লোকটাকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। ওনাদের প্রতিবেশী যে 4-5টা পরিবার ছিল, সেই বাড়িতে গিয়েও জিজ্ঞেস করা হয় যে অন্য কোনো বাড়িতে সাহায্য চাইতে কেউ এসেছিল কিনা এরকম দেখতে। সকলেই না সূচক উত্তর দেন যে না, কেউ আসেনি। এই আরিফের মা বাবা দুজনেই খুব চিন্তার মধ্যে পড়েন, কে এই লোক, কোথা থেকে এলো, কেনই বা আসলো, কেনই বা এই কথাগুলো বললো। এদিকে এই আরিফের দাদি ঘটনাটি শুনে এই আরিফকে নিয়ে ওনার মা বাবা সহ একজন মাদ্রাসার হুজুরের কাছে যান। হুজুর সব শুনে বলেন যে এই লোকটি কোনো সাধারণ মানুষ না। এই লোকটা সম্পর্কে হুজুর আর কোনো কিছু বলতে পারেননি, তবে হুজুর বলেন যে এই আরিফের সাথে একটি ভালো মেয়ে জিন মানে পরী আছে। তিনি আরো জানান এই পরীটা তার কখনো ক্ষতি করবে না, এমনিতেই সে তার আশেপাশে থাকে। তো হুজুর এই আরিফকে তখন জিজ্ঞেস করেন যে তিনি কোনো মেয়েকে দেখেন কিনা। তখন আরিফ বলেন যে না, আমি তো কোনো কিছু দেখি না। তখন হুজুর কিছুক্ষণ চিন্তা করেন এবং বলেন তার মা বাবাকে, যেহেতু ও কিছু দেখে না আর ওর বয়সও কম, এখন কিছুই করা যাবে না। বয়স বাড়ার সাথে সাথে সমাধান করার পথটাও পাওয়া যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। আর আরিফ যখন বিবাহের উপযোগী হবে, মানে বিবাহের উপযোগী হওয়ার পর দ্রুত তাকে বিয়ে শাদী দিয়ে দিতে হবে, তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ। আপনারা ওকে বাসায় নিয়ে যান, ওর সবকিছু ভালো আছে, এগুলো আর কি হুজুর বলে দেন। এদিকে এই যে আরিফ যিনি, উনি তখন ক্লাস 3-তে উঠেছেন। তখন একটা মেয়েকে উনি প্রথমবার দেখেন। মেয়েটা এই আরিফের চাচার বাসার বারান্দার ছাদে ছিল। বলে রাখা ভালো যে ওনাদের বাসাগুলো ছিল মাটির, বাসার সামনের বারান্দাগুলো বাঁশের ছাদ থাকতো ধান চাল রাখার জন্য। তো উনি কি করেছেন, মেয়েটাকে দেখেই ওনার মাকে ডাক দিয়েছেন। তখন ওনার মা জানতে চায় এটা দেখতে কেমন। তখন এই আরিফ উত্তর দেন যে সাদা সুন্দর একটা জামা পরে আছে আর পাখির পালক লাগানো আছে সেই জামায়। মেয়েটা হাত ইশারায় আমাকে ডাকলো। এ কথা শুনে আরিফের মা বলেন এরপরে যদি তাকে দেখে খবরদার তাকে ডাকলে সে যেন না যায়। এদিকে ওই মেয়েটার বয়স ছিল 20 থেকে 22 বছরের মতো। আমাদের দেশে যেরকম হয় আর কি, 20-22 বছর বয়সে মেয়েদের যেরকম চেহারা থাকে ওরকম। পরের দিন এই আরিফ ওই মেয়েটাকে আবার দেখে, এবার অন্য পোশাকে। শরীরে গহনা ছিল অনেক, গহনাগুলো ঠিক সোনা না, তবে হোয়াইট গোল্ড বা সাদা সোনার উপর যদি হীরা বসানো থাকে তেমন। সেদিন ওই মেয়েটি তাকে বলে যে আপনি আমার সাথে যাবেন। তখন আরিফ উত্তরে বলেন না, আমি যাব না। মেয়েটা বলেন যে কেন যাবেন না? তখন আরিফ উত্তরে বলেন যে আমার মা মানা করেছে, আমি যাব না। তখন আবার তার মাকে ডাক দেন, মা মা বলে চিৎকার দেন। আর ওই মেয়েটা আসলে উনি ঠিক নির্দিষ্ট কোনো গন্ধ পেতেন না, তবে হালকা কোনো একটা সুগন্ধি থাকলেও থাকতে পারে, হালকা, খুবই হালকা, যেটা আসলে ওইভাবে বোধগম্য হয় না। পরের দিন ওই মেয়েটা আবার আসে, এবার অন্য একটা নতুন পোশাকে। পোশাকটা এমন যেন ময়ূরের পালক দিয়ে সাজানো। আর যখনই এসেছে তখনই এই আরিফের মাও চলে এসেছেন। এই আরিফের মা আসার পরে আরিফের মা দেখছেন যে আরিফ বারান্দার দিকে তাকিয়ে আছে। তখন আরিফের মা সন্দেহ করে এবং আরিফকে বলে যে বাবা আরিফ, তুমি কি কিছু দেখছো? তখন আরিফ দেন যে হ্যাঁ দেখছি। তখন আরিফের মা জোরে করে বলে ওঠেন যে তুমি যেই হও, তুমি এখান থেকে যাবে না, আমার কথাগুলো শোনো। তখন ওই মেয়েটা নাকি ওইখানে দাঁড়িয়েছিল, ও যায়নি। এরপর আরিফের মা জিজ্ঞেস করে সে কি ওইখানে এখনো আছে? তখন আরিফ বলেন হ্যাঁ এখনো আছে। তখন আরিফের মা তার শাড়ির আঁচল সামনে পেতে দেন, পেতে দিয়ে বলেন যে মাগো, আমার একটাই ছেলে, ওকে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও। তোমার জাতি আর আমাদের জাতি আলাদা, আর এই ছেলেটা অনেক ছোট, ওর কোনো ক্ষতি করো না, ওর পিছু লেগে থেকো না।
ওকে অন্য 8-10টা ছেলের মতো স্বাভাবিকভাবেই চলতে দাও, স্বাভাবিকভাবে বড় হতে দাও। তখন এই কথা যখন বলার পর আরিফের মা অঝোর ধারায় কান্না করতে থাকেন। বেশ খানিকক্ষণ কান্নাকাটি হওয়ার পর ওই মেয়েটা হাত ইশারায় আরিফকে একটু কাছে ডাকে। কাছে ডেকে আস্তে আস্তে বলে যে, আরিফ, আমি আর কখনো তোমার সামনে আসব না, তবে আমি চেষ্টা করব বিপদ আপদে তোমাকে সহযোগিতা করার জন্য। এরপরে ওই মেয়েটি চলে যায় এবং আরিফ তার মাকে বলে যে ওই মেয়েটি এই কথা বলেছে। এরপর আবার আরিফকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর এবার বলেন, ভয়ের কোনো কারণ নেই, ওই পরীটা আপনার ছেলের সামনে আর কখনোই আসবে না, কখনোই দেখা দেবে না, ভয় দেখানো তো দূরের কথা, তবে সে বিপদ আপদে আপনার ছেলের পাশে থাকার চেষ্টা করবে। এই তথ্যটাই পাওয়া গেছে। এই ঘটনার পরে আরিফ সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওই মেয়েটিকে আর কখনোই দেখেনি। তবে অদ্ভুত কিছু ঘটনা ঘটে গেছে। 2015 সালে উনি কোনো একটা কাজে বগুড়া যান। বগুড়ার সাতমাথা থেকে সরকারি আজিজুল হক কলেজের দিকে আসছিলেন উনি। কলেজের পেছনে হঠাৎ ওনাকে ছিনতাইকারী ধরেছে, ছুরি বের করে বলে, যা আছে চুপচাপ করে দে। তারা 2-3 জন ছিল। উনি ওনার সাথে থাকা মোবাইল ফোন, টাকা পয়সা, ঘড়ি, মানি ব্যাগ যা ছিল সব দিয়ে দিয়েছেন। এরপরে মন খারাপ করে হেঁটে যাচ্ছেন। 2 মিনিট পর ওরা হাঁপাতে হাঁপাতে সবাই এই আরিফের সামনে চলে আসে। তাকে সবকিছু ফেরত দিয়ে বলে যে, বড় ভাই, আপনি কোথায় যাবেন, আপনাকে আমরা পৌঁছে দিব। এদিকে আরিফ তো বুঝতে পারছে না হচ্ছেটা কি। এই ছিনতাইকারীরা তো এমন করার কথা না, নিয়ে গেল, এরকম খারাপ ব্যবহার করলো আমার সাথে, আবার এখন এসে এরকম মিষ্টি মিষ্টি কথা বলছে, আবার সবকিছু ফেরত দিল, ঘটনা কি? কিছুক্ষণ পরে আরিফ তাদেরকে জিজ্ঞেস করলে হয়েছেটা কি। প্রথমে না বলতে চাইলো, পরে একজন বলল যে ওনার কাছ থেকে ফোন, টাকা পয়সা এগুলো নেওয়ার পর নাকি সামনে যেতে পারছিল না, মনে হচ্ছিল তারা পা নাড়াতে পারছে না। যখন তারা বলে ওঠে যে আমরা সব ফেরত দিয়ে দিব, তখন নাকি সবকিছু স্বাভাবিক হয়েছে। কিন্তু ওরা কাউকে দেখেনি। আরিফের পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আর ওনার বুঝতে বাকি রইল না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। এবার আসি আর একটি ভয়ানক ব্যাপারে। 2019 সালে একদিন ওনার আব্বার চাচাতো বোনের ছেলে শাকিল ভাইয়ের বিয়ে। তো ওনার ফুফাতো ভাইয়ের বিয়ের পরের দিন বউ ভাতে গেছেন সবাই। এই আরিফ, ওনার আব্বা, ওনার চাচা, ওনার বড় আব্বা, বড় চাচা, চাচি, মানে সব চাচাতো ভাইটাই সবাই মিলে গেছেন। বিয়েতে যাওয়ার পথে ওনার কাছে মনে হচ্ছিল কোনো একটা বিপদ হবে। কেন জানি না ওনার গায়ে নাকি কাঁটা দিয়ে উঠছিল। তো উনি সবাইকে বলেন, আসার সময় কেউ যেন গরুর মাংস সাথে করে না নিয়ে আসেন, কারণ বিয়ে বাড়িতে গেলে আসার সময় অনেকেই খাবার দাবার দিয়ে দেয়। কিন্তু ওনার কথার কোনো গুরুত্ব না দিয়ে ওনার চাচি মাংস নিয়ে আসেন। বলে রাখা ভালো, ওনার ফুপুর অনেক সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছিল। তো আসার পথে ঠিক যে জায়গায় বলেছিলেন যে মাংস নিতে মানে না করেছিলেন নাকি, যে জায়গাটাতে গাড়ির মধ্যে, ঠিক সেইখানেই ওনাদের যে অটো, যেই রিক্সা বলি আমরা, এই অটো রিক্সার 3টা চাকাই একসাথে খুলে যায়, যেটা খুবই বিরল একটি ঘটনা। কোনো একটা চাকা খুলে যেতে পারে, এট দ্য সেম টাইম 3টা চাকাই খুলে যাবে, এটা খুবই অদ্ভুত এবং ভয়ানক একটি ব্যাপার। পেছনের 2 চাকা যে রডের সাথে থাকে সেই রড ভেঙে 4 টুকরো হয়ে যায়, আর আমাদের গাড়ি থেকে ছিটকে সবাই একটা খাদে পড়ে যায়। সবার কম বেশি আঘাত লাগে, কেউ হাতে ব্যথা পান, কারো মাথা ফেটে যায়। আর এই খাদটা ছিল রাস্তা থেকে কমপক্ষে 30 থেকে 40 ফুট গভীর। সবারই কম বেশি ক্ষতি হয়, শুধুই আরিফ ছাড়া। আল্লাহর রহমতে ওর কিছু হয়নি, ওই রাস্তায় পড়েছিলেন, সবটা দেখছিলেন, গরুর মাংস ছিটকে পড়েছিল একপাশে। সবাইকে দ্রুত উঠিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে যান পরবর্তীতে, মেজর কোনো আঘাত কেউই পাননি। আল্লাহ চাননি, হয়তোবা এই কারণে হয়নি, আরিফ বেঁচে গিয়েছিলেন। আর উনি মনে মনে ভাবছিলেন কি হতে পারে, কেন এই ঘটনা ঘটলো। ওই পরী যদি এই ঘটনা ঘটাতো তাহলে তো এরকম ক্ষতি করার তো তার কথা না, আর এই ধরনের ঘটনা তো সে ঘটাবে না, কারণ সে উপকার ছাড়া অপকার করেনি কখনো। তাহলে এই কাজটি কে করলো? এইখানে একটি রহস্য ঘনীভূত হয়। ঘটনা যেই জায়গায় ঘটে সেই রাস্তাটা আক্কেলপুর থেকে বদলগাছি যাওয়ার পথে ঠিক মাঝামাঝি। আর এই জায়গায় নাকি প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ প্রাণ হারান। ওনাদের সাথে যেদিন এই ঘটনা ঘটে তার 3 দিন আগে একটা মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। আর ওনাদের সাথে যেদিন এই ঘটনা ঘটে সেদিন রাত্রে ওনার ছোট চাচা একটা স্বপ্ন দেখেন। এই স্বপ্নের মাধ্যমেই এই বিষয়টি পরিষ্কার হয়। ওই ছোট চাচার স্বপ্নে দেখেন একটি বুড়ি রাস্তার উপর বসে শিল পাটায় মশলা জাতীয় কিছু একটা বাটছে।
এবং ওনাদের এই গাড়িটা চলতে চলতে একটা চাকা ওনার ওই শিলপাটার ওই পাটার যে অংশ ওর উপর উঠে গেছে। আর তখন ওই বুড়ি গাড়িতে নাকি সজোরে একটা ফু দেয় আর বলে ওঠে, ওই ছেলেটার জন্য আজকে বেঁচে গেলি। এরপরে ওই হুজুরের এই চাচাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে দেন, একটু রুকিয়া করে দেন, পানি পরে দেন। এরপরে ওনার কোনো সমস্যা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে ওই রাস্তাতে ভয়ানক কিছু একটা আছে। ওনারা যখন চলছিলেন হয়তো বা এই ধরনের কোন একটা ঘটনা ঘটেছিল অদৃশ্যভাবে, আর তখনই হঠাৎ করে গাড়ির এই 3টা চাকা একসাথে খুলে যায় এবং ওনারা সজোরে ছিটকে পড়েন গাড়ি থেকে। সবাই গাড়ি থেকে ছিটকে ওই খাদের মধ্যে পড়াটা, এইটাও কিন্তু অদ্ভুত একটি ব্যাপার, যেখানে শুধু এই আরিফ রাস্তার উপর পড়েছিলেন, অন্য সবাই ছিটকে নিচে পড়ে গিয়েছিলেন। এখানে ওই পরীর কোনো হস্তক্ষেপ আছে কিনা, এই আরিফ ওইখানে বসে থাকা মানে সে ছিটকে ওই খাদের মধ্যে না পড়া, থাকলেও থাকতে পারে, তবে এই বিষয়ে কিছু জানা যায়নি। আর ওই হুজুর আরিফকে বলেছিলেন সাবধানে থাকতে, সৎ পথে থাকতে, কারো ক্ষতি না করতে, পারতপক্ষে মানুষের জন্য তিনি সবসময় উপকার করে যান। তো উনি এখনো সেটাই মেনে চলার চেষ্টা করছেন। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সৎ পথে থাকার তৌফিক দান করুক। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কারণ পরি রিলেটেড ঘটনা আমরা তো পাই সাধারণত। আর এই যে পরীর কাছ থেকে মা তার আঁচল পেতে তার সন্তানকে ফিরে নিয়ে এসেছেন, এই টাইপের ঘটনা আমরা কম পাই। আর সেই পরীটা ওই আরিফ ভাইয়ের সামনেও আর কখনো আসেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরিফ ভাইকে, চমৎকার একটি ঘটনা আপনি আমাদেরকে শেয়ার করেছেন। আশা করছি আপনি আরো ঘটনা আমাদেরকে শেয়ার করবেন। আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আচ্ছা আপনার নামটা একটু বলেন। আমার নাম আহমদ বাবু। আচ্ছা, ওয়েলকাম ব্যাক বাবু ভাই। এবং বাবু ভাই আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং সেই সাথে আপনার আজকের ঘটনাটা জানতে চাচ্ছি এবং ঘটনাটা কোথায় ঘটেছিল একটু যদি বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা আসলে ঘটেছে হচ্ছে একজনের সাথে, সে আমার কাছে সেটা শেয়ার করেছে আর কি। আচ্ছা। এবং তার সাথে কিছু ছোটখাটো ভৌতিক এক্সপিরিয়েন্স আমার আছে এই ভদ্রলোকের সাথেই আর কি। তো পুরোটাই শেয়ার করতে চাচ্ছি। জি প্লিজ। যে ঘটনা শেয়ার করেছে ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। জি। তো এই গত মাসখানেক ধরে বেশ বৃষ্টি হচ্ছে জানেন আপনি রাসেল ভাই। তো এই বৃষ্টির সময় বেশ ভূতের বেশ ভৌতিক গল্প বা কিছু মজা লাগে আর কি। শুনতে ভালো লাগে। আমি অনেককেই ডাকি ভৌতিক আড্ডা দেওয়ার জন্য। তো এরকম সময় একজন আপনার আমাকে জানালো ফেসবুকে যে তার কাছে এরকম কিছু কাহিনী আছে, তো সে ঢাকায় আসবে। তা আমি বললাম যে আসেন, অসুবিধা নেই, দেখা হবে। তো একদিন সন্ধ্যায় তার সাথে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে আমি বসলাম আর কি। তো বসার পরে উনি আসলো আর কি কথা বলতে। তো কথা বলতে বলতে আর কি দেখলাম বেশ মধ্যবয়সী একজন মানে লোক, প্রায় এরকম আমার মতোই বয়স হবে এরকম। তো সে কেমন একটু অ্যাবনর্মাল আচরণ গুলা, সরি সে যদি শুনে থাকে আমি সরি, বাট আই হ্যাভ টু সে দিস, আচরণগুলো একটু অ্যাবনর্মাল ছিল আর কি কথাবার্তা বলার সময়, তার কাহিনী বলার সময়। তো এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভূতের গল্প শুনেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? আমি বললাম যে ভূত বিশ্বাস করি বা না করি এটা ব্যাপার না, বাট আমি কোনো কিছু তো বিশ্বাস করি, অবশ্যই এন্টিটিস বা কিছু একটা তো বিশ্বাস করি। তো বলতেছে যে আপনার পকেটে যে টাকা আছে তার মধ্যে একটা টাকায় টেপ মারা, খুঁজে দেখেন 3টা 100 টাকার নোট পাইছেন না, একটা টেপ মারা আছে। আমি বেশ একটু কনফিউজ হয়ে গেছি, কারণ তার কিছুক্ষণ আগে আমি মোবাইলে একটা রিসার্চ মানে আপনার রিচার্জ করছিলাম, 500 টাকার নোট দিয়েছিলাম 200 টাকা রিচার্জ করতে। তো 300 টাকা কিন্তু ফেরত দিয়েছে। 300 টাকার মধ্যে একটা থাকা হ্যাঁ পসিবল না, বাট মানে ওই লোকটা হঠাৎ করে এরকম একটা কথা বললো আর কি, অবাক। আমি বললাম আচ্ছা বলেন আর কি বলার আছে। বলে এটা আরো কিছু টুকিটাকি বলা শুরু করলো, এবং সে একটু পর পর মানে কেঁপে কেঁপে উঠছে, মানে হি ইজ লাইক শিভারিং সেইং সামথিং। তো মনে হচ্ছে যে মানে তার কোন একটা মানে পজেশন আছে বা কিছু একটা এরকম লাগছে আর কি। যাই হোক, তো মানে তার আচরণগুলো আপনার নরমাল, আসলে অ্যাবনর্মাল আর কি। ওনার আচরণটা অ্যাবনর্মাল, সে নিজেই জানে এবং বলছে যে আমার ভেতরে কিছু ব্যাপার আছে। যাই হোক, এখন ওনার ঘটনায় চলে আসি। তো তার কথা অনুযায়ী যে সে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, এবং সে আমাকে কিছু ঘটনা বলেছে, এবং তার মধ্যে কিছু কিছু জিনিসের আমি তাকে স্বীকার করি নাই, যদিও কিছু কিছু জিনিসের সত্যতা আসলে আছে। মানে প্রবাবলি হি নোজ
লিটল বিট। তো তার এই জিনিসটা পজিশনের কাহিনীটা আমি বলি যে কিভাবে তার যেটা আছে possession- সেটা কি তার কন্ট্রোলে আছে নাকি সে বলছে হ্যাঁ কন্ট্রোলে আছে, Control-এ আছে, কন্ট্রোলে আছে আচ্ছা। এবং সে এরকম মানে আর কি আপনার প্রায় অনেক তার কিছু মানে তিনি বলতে চাইলে পারে। সেটা করতে পারেন, ব্যবহার হ্যাঁ, করতে হ্যাঁ, পারেন, ব্যবহার Okay. করতে পারেন এভাবে। Okay. তো যাই হোক, তিনি যেভাবে জিনিসটা পায় সেটা তার হুম। প্রথম পাওয়ার কাহিনীটা আমাকে বললো যে একদিন গ্রামে আর কি, গ্রামে থাকে অনেক দূরে আপনার ইসের ওই এই এই মাগুরা ঝিনেদা এই অঞ্চলটা যেটা আছে ওখানে যে একটা অঞ্চল, আমি এক্স্যাক্টলি বললাম না লোকেশনটা। তো একদিন রাতের বেলা সে আসছিল আর কি, কোন একটা গ্রামে অন্য কোথায় দাওয়াত খেয়ে সে আসতেছিল এবং আপনার রাস্তা খুব নির্জন, মানে গভীর রাত্রি রাস্তা নির্জন, কোনো মানে মানুষজন নেই আশেপাশে, মাটির রাস্তা, হেঁটে আসতেছে। তো বললো যে যখন চলে আসতেছে একটা জায়গায় তার মনে হলো যে রাস্তার পাশ থেকে কোনো মানুষ ছিল না, কিন্তু মনে হলো যে একটা ছায়া মূর্তির মতো রাস্তার পাশ থেকে উঠে আসলো হুম। এবং সেটা মানুষের একটা ছায়া মূর্তি টাইপের আচ্ছা। এবং বোঝা যাচ্ছে যে চুল ছাড়া এরকম। তো রাস্তার মধ্যে এসে যখন দাঁড়াইছে ঠিক মাঝখানে আর কি, মাটির রাস্তা মাঝখানে দাঁড়ানো, তো উনি নাকি বলতেছে কে কে এখানে কে, এবং হাতে টর্চ ছিল না তার। তো দেখতেছে যে ছুটতেছে না, দাঁড়াই গেছে। হুম। তো সে আপনার ম্যাচ বের করে, ম্যাচ জ্বালালো, ম্যাচ জ্বালানোর পর কাউকে দেখলো না ওখানে, আচ্ছা। এবং সে বাসায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলো এবং তার একটু পর পর গা ছমছম করছিল যখন চলে আসতেছে। আবার মনে হচ্ছিল যে তার কানের পাশ দিয়ে কেউ ফিস করতেছে আর কি, কানের পাশে কেউ ফিস করতেছে। তো সে মনে করলো যে আমি গভীর রাত্রে এরকম আসতেছি, হতেই পারে এরকম শব্দ আসতেই পারে রাত্রে, বাতাস আসতেই আছে, এবং মনে হয় মনে ভয় এই কারণে, এই জন্য নিজের মনের ভুল এরকম কিছু মনের একটা ভুল ধারণা অথবা করতে ভয়, গ্রামের মানুষ তো চলাফেরা করে, অনেকেই ভয় পায় আর কি, হুম। এবং বিভিন্ন জিনিস। তো আস্তে ধীরে যখন বাসায় আসলো, বাসায় এসে দেখলো যে তার রুমের যে দরজাটা ওটা আপনার ভেড়ানো, মানে লক করা না আর কি। তো আচ্ছা। খুলে ভিতরে ঢুকলো। তো ওনাকে ভিতরে ঢোকার পর দেখলো যে ওনার ভাই শুয়েছিল খাটের মধ্যে, হুম। এবং সে তাকে দেখে তাকায়, মানে বেশ তাকাই আছে, দেখলো আচ্ছা। তার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে অন্ধকারের মধ্যে, মানে ভাইয়ের চেহারাটা দেখে মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে তাকে দেখে। তো এবং ভাই কোনো শব্দ করতেছে না। তো সে তার ভাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো ভাই Problem কোনো কি? উত্তর না দিয়ে আরো মানে আপনার চুপসায় গেল। তো সে নাকি ওই রুম থেকে চলে গেছে তার রুমে। তো আচ্ছা। যে যখন ঘুমালো, হুম। বলতেছে যে ঘুমের মাঝখানে রাতের বেলা হঠাৎ করে তার মনে হচ্ছে যে তার মাথায় কেউ হাত বুলাই দিচ্ছে, আস্তে আস্তে হাত বুলাই দিচ্ছে। তো সে হঠাৎ করে উঠে বসে, ধর্মর করে উঠে বসে তাকায়, দেখে যে কেউ নাই, কিন্তু তার মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলাচ্ছে। তো এইভাবে সে আবার রাতে ঘুমায়, পরের দিন রাত কেটে যায়। তো ভাইয়ের সাথে দেখা হয় পরের দিন। তো ভাই তাকে বলতেছে যে তুই কোত্থেকে আসছিস রাত্রে? বলে কেন? বলে যে আমি তো একটা অদ্ভুত জিনিস দেখলাম তোর সাথে, আমার মনে হয় যে তোর সাথে কোনো আসর আসছে বা কিছু। ঝামেলা গ্রামের আছে। মানুষ সহজে এটা মনে করে ফেলে, আমরা হয়তো এটা মনে করি না, তোরা মনে করে। তো সে ভাইকে বলছে কেন, তুমি কি দেখছো? বলে না তুই ভয় পাবি। বলে কি? বলে যে না, আমি যখন ঢুকছি, তুই যখন ঢুকলি গেট দিয়ে, তখন আমার মনে হলো যে তোর সাথে, মানে তোর পিছনে পিছনে একটা বুড়ি মহিলা ঢুকছে, এবং তার মানে Oh my God, এবং কি তার বলেন? মানে চামড়া টামড়া অনেক কুচকানো এবং ভয়, এবং আমি ভয় পেয়েছি রাত্রে অনেক। আচ্ছা। এবং এত গভীর রাত্রে তুই আসছিস, চলাফেরা করলি কেন? সে আর কি ভাই বকা টকা দেয়। হুম। তো তাকে বলে যে তুই ওই হুজুরের কাছে, যে ঝাড়া অমুক জায়গায় হুজুর আছে, ওখানে যা ঝাড়া, তুই রাত্রেবেলা আসছিস, তোর বাতাস টাতাস লাগতে পারে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। তো ও নাকি তখন আর খুব একটা দেয় না, মানে আপনার এটা গুরুত্ব দেয় না। তো দিনের বেলা তার কার্যক্রম যা আছে সে সব করে, কিন্তু সবচেয়ে মানে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে তার ফলোইং একটা ডেতে আর কি, সে দুপুরবেলা পুকুরে গোসল করতে যায়। তো যখন গোসল করতেছে তখন সে হঠাৎ করে দেখে যে পুকুর পাড়ে একটা বুড়া মহিলা বসা, তার পুকুরের একদম জনশূন্য একটা অবস্থা, তখন কেউ নাই, ভর দুপুরে একটা বুড়ি মহিলা বসা। তো সে আবার সে বুড়িকে জিজ্ঞেস করে, এই বুড়ি কি চাও? তো বুড়িটা নাকি তার দিকে তাকায় কোনো মানে একটা আপনার ভাবলেশীন একটা দৃষ্টি দেয়, দিয়ে আস্তে করে আবার হেঁটে চলে যায় পেছন দিকে। তো তার মনের মধ্যে একটা ছেদ করে ওঠে যে কি একটা মানে ব্যাপার, বুড়িটা কেমন একটা স্ট্রেঞ্জ জিনিস। তো সে বাসায় চলে আসে, এসে আবার ওই দিন সন্ধ্যার পর রাতে যখন নাকি বাসায় শুয়ে আছে, তো সে তখন ফিল করে যে ওই রুমের মধ্যে কেউ একজন হাঁটা চলা করে এবং তার সাথে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করে। তো এই কমিউনিকেশনটা সে ফিল করে যে কথা যখন বলতেছে, কথাটা সাধারণ মানুষের মতো না, মানে কেমন যেন গলা টেনে টেনে কথা বলে। হ্যাঁ, গলা টেনে টেনে কথা বলে যে তুই অমুক জায়গায় গেছিলি, অমুক এই জিনিসটা খাইছিলি, তোর এটা খুব ভালো লাগছে, এই ধরনের বিভিন্ন গল্প তার সাথে ফিসফিস করে এবং ও ওই কমিউনিকেশনটা করে।
ও তার সাথে উত্তর দেয় এবং ওই পাশ থেকে তার ভাই মানে চিৎকার করে ওঠায়, তুই কার সাথে কথা বলিস, বাসায় আসে তাকে, রুমের মধ্যে কেউ নাই। তো এনিওয়েজ কয়েকদিন এরকম অ্যাবনর্মাল আচরণের পরে ওকে এরকম নিয়ে যায় হুজুরের কাছে। তো ওই হুজুর তাকে যখন দেখে, হুজুর তাকে দেখে নাকি বলে যে তোমার উপর একটা কারো আসর আছে বা কিছু আসর আছে একটা এবং সেটা তোমাকে ভালো মতন ধরছে এবং খুব বয়স্ক, যেটা তোমার সহজে মানে ছাড়া পাওয়ার উপায় কিন্তু নাই। তুমি দোয়া টোয়া পড়ো, তুমি এসে পড়ো। তো সে নাকি উল্টা মানে হঠাৎ করেই তার মধ্যে চেঞ্জিং চলে আসে, সে হুজুরের সাথে বকাবকি করে, এটা সেটা বলে এবং তার মধ্যে আপনার এই এক ধরনের চেঞ্জ তারপর থেকেই বাসা বাঁধে আর কি। কোন ধরনের মানে কেমন মানে আচরণগুলো হচ্ছে সে একলা যে বসে থাকে কোথাও কোনো মানে গভীর রাতের মধ্যে ধরেন যে জায়গায় বসান না, আচ্ছা। দেখা যাচ্ছে যে গ্রামের একটা রাস্তার কোনায় অথবা আইলের মাঝখানে এসব জায়গায় বসে থাকে, তারপরে উদ্ভট কার্যক্রম করে, হ্যাঁ, এবং মানুষের অনেকের আপনার অনেক কিছু না কিছু দেখতে পায় চোখের সামনে। সেগুলো কি সে বলতো? হ্যাঁ, সেগুলো সে সবাইকে বলে না, কিছু মানুষকে বলে। আমাকে যে কয়েকটা কথা বলছে এবং মানে অনেকটা ভয় দেখানোর মতো কিছু কথা, তা আমি ওগুলো হেসে উড়াই দিছি, কারণ আই ডোন্ট মানে অ্যাকচুয়ালি পুট মাই ফেস অন সাচ থিং ফর টেলিং। কিন্তু মানে এরকম তার মধ্যে কিছু ক্ষমতা আছে, ব্যাপার আছে। এবং মানে তাকে আমি বলছিলাম ভূত এফএমে আসতে, বলছে যে হ্যাঁ যদি সুযোগ পায় আসলে আসবো ভূত এফএমে। ওকে, মুভিং অন নাম। এই আর কি রাসেল ভাই, এটা হচ্ছে তার কাহিনী। আচ্ছা, এইভাবে সে পেলো এবং তারপর থেকে সে মানে সে কি মানে মানুষকে এমনি হেল্প করার জন্য এগুলো ব্যবহার করে? হ্যাঁ, সেটাই বললো যে আমার মানে মানুষকে বলে দেই কারো যদি ভবিষ্যতে কিছু থাকে বা কারো একটা বিপদ থাকে, আমি বলে দিই, জানতে চায় তার কাছে, জানতে চায়, সে বলে দেয়। কিন্তু তার নাকি অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় এগুলার, মানে প্রতিদিন যে এই জিনিসটা সাফারিংটা তার আছে। তার সাথে যে কথাগুলো বলে বুড়িটা, বলে যে যেমন নির্জন রুমে শুয়ে আছে, হঠাৎ করে মনে হয় কোথা থেকে কথা শুরু হলো। তার মানে বুড়িটা কখন আসবে এই কন্ট্রোল কি তার উপরে আছে নাকি? বুড়িটা যখন তার নাই, তার মানে সে যখন তখন আসতে পারে, তখন তার কাছে। এবং সেটাই হচ্ছে মুশকিলের ব্যাপার, যখন হচ্ছে আমি চাচ্ছি না তখন যদি চলে আসে এবং সেটা খুব অস্বস্তিকর। এবং অ্যাকচুয়ালি রাসেল ভাই যখন সে শিভার করছিল, আমার কাছে কিন্তু একটু ভয় লাগছিল তাকে দেখে। তখন মনে হচ্ছিল যে হয়তো আশেপাশে কেউ আছে, এরকম মানে দ্যাট পারসন সিমস লাইক হি ইজ পজেসড, মানে দেখেই মনে হয় তার কথা বলার যে সময়টা আর কি, মনেই হয় যে সে পজেসড আসলে। হ্যাঁ, মানে যা মানে আপনার কথা এমনিতে আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে হি ওয়াজ নট নরমাল, আপনি যা বলতে চাচ্ছেন আসলে। হ্যাঁ, সেটাই। এবং হ্যাঁ এটাই। কিন্তু ওই যে যতই আমি যাই পাই না কেন, আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এরকম ধরনের কোন বৃদ্ধা মহিলা যদি হঠাৎ করে আপনাদের কাছে আসেন এবং আপনাদেরকে এরকম ধরনের একটা ক্ষমতা দিতে চান, যে ক্ষমতাটা একটা সুপার ন্যাচারাল একটা পাওয়ার, যে পাওয়ারের কারণে আপনি অন্যের ভবিষ্যৎ বলে দিতে পারবেন বা আরো অনেককে হেল্পও করতে পারবেন, অনেককে অনেক কিছু বলে দিতে পারবেন, তাহলে আপনি তা নিবেন নাকি আপনি চাইবেন যে না এইটা থেকে আমি অব্যাহতি চাই? মানে কোনটা চাইবেন, পাওয়ারটা চাইবেন নাকি চাইবেন যে এই বৃদ্ধার সাথে যেন আর কোনোদিন দেখা না হয়? বৃদ্ধার চেহারা কেমন ছিল নরমাল? জি, আপনার অনেক বলি রেখা, কোচকানো। হ্যাঁ, সেটাই খুব ভালো হওয়ার কথা না, মানে ভয়ঙ্করই হওয়ার কথা। সো আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানিয়ে SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই অ্যাড্রেসে আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের সাথে ঘটনা নিয়ে এখন যার ঘটনা শুনবেন তিনি হচ্ছেন বাবু ভাই। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে নির্ঝরের কাহিনী। এটা ওদের বাসার কাহিনী। ওর বাবা ওই বাড়িটা কেনে আর কি একজনের থেকে, and which is located in মোহাম্মদপুর। ওকে, মোহাম্মদপুরে যে আপনি আগেও বলেছি, মোহাম্মদপুরে অনেক বাসা আছে যেগুলো আর কি হন্টেড। অনেকে এখন অবশ্য নতুন নতুন বিল্ডিং হয়, সেগুলো আর কি আপনার মানে ডেমোলিশড হয়ে যাচ্ছে, হরর প্লেস মানে হন্টেড প্লেস গুলো। যাক, নিজেদের বাসা এখনো আছে ইনট্যাক্ট। ওটাও অনেক আগে করা বাড়ি, এবং বাসাটা যখন ওরা মুভ ইন করে ওখানে, তো ওর চাচার থেকে ওরা পায় বাসাটা, কিনে আর কি ওর বাবা। তো ওই বাসার মধ্যে ওর চাচা বলেই দেয় যে এই বাসা যে 3 তলা বাসার যে উপরের যে অংশটা, সিঁড়ি ঘরের উপরে যে রুমটা আছে, ওখানে তোমরা যাবা না। তো ওরা যখন ছোট ছিল তখন আসলে ওইটা দিয়ে মাথা ঘামাতো না, ওরা জাস্ট জানতো যে ওখানে যাওয়া যাবে না, নিষিদ্ধ। তো যখন আরেকটু বড় হয় তখন নির্ঝরের অনেক কিউরিয়াসিটি হতো বাসাটা নিয়ে, ওই রুমটা নিয়ে কি ব্যাপারটা কি, মানে সিঁড়ি ঘর দিয়ে উঠি, ওঠার পর হাতের বাম দিকে রুমটা দুজনে যেতে দেয় না। হ্যাঁ, নিজেদের বাড়ি যেতে পারি না, ঘটনাটা কি? কিছু মানে সোফা এবং ওই যে কুশন বের করা বাগ স্প্রিং এর অংশ পড়ে থাকতো ওখানে। তো
নির্ঝর নাকি যখন 5-এ পড়ে, ক্লাস 5-6 এরকম সময়, তো সে একদিন মানে ছাদে ওঠে এবং ওদের ছাদটা ছিল বেশ মানে স্ট্রেঞ্জ বলতে এরকম যে ছাদে উঠলে দেখা যেত যে বাম পাশে রুমটা, তারপরে ঢুকলি ছাদ, ডান দিকে গেলে আপনার মানে খোলা জায়গা রাস্তা, আর বামে পুরো জায়গাটাই ছাদটা বেশ মানে ওখানে ও বলছে ছোটকাল থেকে স্পুকি লাগতো। আচ্ছা, মনে হতো কিছু একটা ওত পেতে আছে ছাদের মধ্যে, ঘাপটি মেরে আছে এরকম লাগতো আর কি। এবং ছাদের পেছনের অংশে আপনার গাছ, ওই জায়গাটা আসলে আপনার আগে বলেছি মোহাম্মদপুরের পুরো এলাকার মধ্যেই একটা মানে আপনার সোয়ারেজ লাইন টাইপের সব থাকে, তো ওই জায়গাতেই গাছ উঠেছে আর কি। তো গাছটা ছাদের উপরে বেশ খানিকটা এসে পড়ছে আর কি তাতে। আচ্ছা, তো ওই জায়গাটা মানে বেশ স্পুকি লাগতো এবং ও মনে করেন যে ওখানে কেন জানি মনে হতে কিছু উত পেতে আছে। যাক, ও যখন ক্লাস 5-এ পড়ে তখন একদিন ও কিউরিয়াসিটি, আউট অফ দ্য কিউরিয়াসিটি, ও ছাদে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ভর দুপুর বেলা আস্তে আস্তে রুমটার দিকে যায় যে আজকে রুমটা কি আছে দেখবো, মানে আমি দেখবো রুমের মধ্যে ব্যাপারটা কি আসলে। এর আগে অনেকবার জানলা দিয়ে মানে তাকানোর ইচ্ছা করেও সাহস পায় নাই, কেন জানি মনে হতো যে ভিতরে কিছু একটা আছে। আমার মনে হয় যে অনেক কিছু সেন্স করা যায়, রাইট। তো ওই দিন তার সাহসটা একটু মানে বেড়ে যায় আর কি, মানে সে আস্তে করে যে জানলা দিয়ে উকি দেয়। তো জানলা উকি দিয়ে দেখে যে অন্ধকার শুয়ে আসছে এবং দিনের বেলা অন্ধকার থাকতো রুমটা, জাস্ট জানলা দিয়ে হালকা আলো ঢুকতে এরকম আর কি। তো তাকে দেখে একটা বিছনা আছে রুমে, একটা টেবিল আছে, পড়ার টেবিল, তারপর একটা ছোট আলমারির মতো যেটা ওই ছিঁড়ে বুড়ে গেছে আর কি, যে এক ধরনের আগের আমলে দেখতেন এক ধরনের মানে টেম্পোরারি একটা ইসের মতো থাকতো, একটা কাবার্ডের মতো। ও আচ্ছা, চেইন দিয়ে, হ্যাঁ ওরকম একটা ছিঁড়ে বুড়ে যাওয়া একটাই। তারপর জুতার স্ট্যান্ড একটা। স্ট্রেঞ্জ থিং হচ্ছে আপনার ও যখন দেখে যে যেখানে ফ্যান ঝুলানোর কথা ওই জায়গায় আপনার একটা দড়ি পেঁচানো আছে। আচ্ছা, দড়িটা মানে কাটা, মানে শুধু দড়ির একটা অংশ ঝুলতেছে। আচ্ছা, ফর সাম রিজন ওইটা দেখে ওর ভিতরে বেশ নাড়া দেয় এবং সে খুব মানে ঘা শিশির করে উঠে, রুমটার মধ্যে অশুভ কোন একটা ফিলিংস সে পায় এবং সে চলে আসে বাসায় চলে আসে। এসে আপনার কথা বলে বাসায়, মানে অনেকক্ষণ চুপচাপ থাকে নিজের মতো। পরে তার আম্মুকে বলে যে আম্মু ওই রুমটা কি, ওই রুমটায় আমি গেছিলাম। তো তার মা বকা দিয়ে উঠে, কেন গেছো তুমি ওখানে, ওকে তোমাকে ছাদে উঠতে দিব না আর কোনোদিন। কি জন্য উঠছো? তার মানে ওনার মাও কিছু সবাই জানতো ফ্যামিলির, আসলে মানে ফ্যামিলির থেকেই তো বাসাটা ইনহেরিট করা। তো মা বকা দেওয়ার পরে সে খুব মন ক্ষুণ্ণ হয়, কি ব্যাপারে সেই হ্যান ত্যান, মা কেন বললো। তারপর মা, সে যখন আলাদা থাকে একটু পরে তার মা তার কাছে আসে, সে তাকে মাথায় হাত বুলায় বলে, বাবা তুমি উপরে যেও না। কেন? বলে ওখানে তোমার বড় চাচার এক ছেলে ওখানে মারা গেছিল রুমটাতে, আচ্ছা, গলায় দড়ি দিয়ে মারা গেছিল। আচ্ছা, এবং এরপর থেকে আমরা ওই রুমটাতে কেউ যাই না, মানে কেউই যায় না। ওটা তোমার বড় চাচা এই বাসা বিক্রি করে গেছে তোমার বাবার কাছে এই কারণেই, যে মানে সে চায় না যে বাসাটা মানে যাক, তার স্মৃতিতেই সে এটাতে মানে হার্ট হয়। তো সে শুনে তার জন্য বেশ একটু মানে আনএক্সপেক্টেড ছিল যে ব্যাপারটা, এবং সে যেই ভাইয়ের কথা বলছে তাকে সে কখনো দেখেনি। তো এরপরেও মাকে বলে যে উনি কেমন ছিল দেখি, দেখতে চায়। তো মা বলে না, তোমার দেখার দরকার নেই, তুমি দেখে কি করবে, একজন মানে ছিল বয়স্ক। ওর মধ্যে বলে যে ও যেটা বলছে যে ওর মধ্যে কিউরিয়াসিটি নাকি একটা জন্ম নেয় যে ওই ভাই কেমন ছিল সেটা জানার। তার সে চিন্তা করে আচ্ছা কেমন ছিল, কি কারণে মারা গেল, সে আরো ডিটেলস কোন উত্তর আর পায় না, যে আগ্রহ আরো বেড়ে গেছে যে কি কারণে মারা গেল এই সেই হ্যানটা। যাই হোক, এরকম সময়ের পরিক্রমায় অনেকদিন চলে যায়, ও আর ওখানে আপনার যায় না। প্রায় 2-3 বছর পরে একদিন ও ঈশের কাছে শোনে, ওখানে ওদের এক আত্মীয় আসে আর কি বাসায়। তো ওনার সাথে কথা বলে, তো সে বলে যে ও কথা বলে যে তুমি তো বেশ বড় হয়েছো, তোমার যে ভাই ছিল চাচাতো ভাই, ও তো প্রায় তোমার মতোই লম্বা টম্বা এরকমই ছিল। তখন বলে আচ্ছা কি ব্যাপার, মানে চাচাতো ভাই, এই যে আবার নতুন করে কিউরিয়াসিটিটা তার মধ্যে আপনার শুরু হয় আর কি। তো বলে যে হ্যাঁ তোমার একটা কাজিন ছিল, থাকতো তোমাদের এই বাসায় তো ছিল এই সেই হ্যান ত্যান। তো ওখানে যে ওই মেয়ের সাথে প্রেম করে, মানে ওই যে বলতেছে সে আবার একটু সিলি ছিল আর কি, মানে কথাবার্তা খুব ক্লিয়ারলি বলে দেয় আর কি। হ্যাঁ, তো অমুক মেয়ের সাথে প্রেম করে মারা গেল, মেয়েটাও বিষ খেয়ে মরলো, আর তোমার ওই কাজিনও গলায় দড়ি দিয়ে মারা গেল। তো ওর মধ্যে আরো ঘটনায় বলে কি কাজিন কিভাবে মারা গেছে, বলছে যে ওখানে এরকম ও তো প্রেম করতো তোমার কাজিন অমুকের সাথে এখানে। তো ওই মেয়ের সাথে তারপর যখন জানাজানি হয়েছে, মেয়ের বাবা খুব পিটাইছে, বেঁধে রাখছে এসে, তো মেয়েটা রাত্রেবেলা বিষ খেয়ে মারা গেছে। আর তোমার কাজিন যে ছিল চাচাতো ভাই, সেও তোমার এগুলা শোনার পরে গলায় দড়ি নিচ্ছে এখানে। আচ্ছা, তো যাক, ঘটনাটা শুনে তার মধ্যে না বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসে আর কি, এটা নিয়ে ঘটনা নিয়ে। সে আবার ওই উপরে যাওয়া শুরু করে দিয়ে একদিন, এবং এবার সে কি করে আপনার ওই ম্যানেজ করে আপনার ওই তালা খোলার জন্য বিভিন্ন রকম দিয়ে কোচায় মোচায় সে তালাটা খুলে ফেলে ওইখান থেকে। আচ্ছা, তালা খুলে সে ওই রুমে ঢুকে,
তো ও বলছে যে বাবু ভাই জিনিসটা অনেকে বলে যে আপনার কোনো একটা মানে জায়গায় ঢুকলে একটা স্রোত নেমে যায় বা মনে একটা পাওয়ার, একটা গায়ে লাগছে কিছু একটা বাতাস, বাট অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ফিল করছিলাম, আমি যখন রুমটাতে ঢুকি মনে হচ্ছে আসলেই কোন একটা ঠান্ডা আবহাওয়া আমাকে আপনার গ্র্যাস্প করলো, মানে এসে একটা জড়িয়ে ধরলো এরকম type-এর, embrace embrace করলো, হ্যাঁ ঠিক সেরকম একটা জিনিস। এবং মানে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, বলে যে আমি ঢোকার পর রুমটা অসম্ভব ঠান্ডা ভেতরে এবং মনে হচ্ছে জানি কেমন একটা অ্যান্ড থিং ইজ হোয়াট, যে আমি ওই রুমের মধ্যে যে অনেকক্ষণ বসে থাকলাম আমার খেয়ালই নেই কখন সময় পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে বাসায় চলে আসলাম দরজাটাকে টেনে টুনে দিয়ে। বলে রাতের বেলা আমি যখন ঘুমাচ্ছি, আমি শুয়ে আছি, মানে ঘুম আসতেছে না, রাতে বাতিটা দিনে ভেঙে দিছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার মাথার, আমার বাসার, আমার যে রুমের চেয়ারটা আছে মানে ডাইনিং, আমার পড়ার টেবিলের সামনে, ওই চেয়ারের মধ্যে কেউ একজন বসে আছে এবং সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি তার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট আমি শুনতে পাচ্ছি যে আমার ওই চেয়ারে বসে কেউ শ্বাস নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি ধর্মর করে উঠলাম, কেন আমার রুমে গেট লাগানো, কেউ থাকার কথা না। তো আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, কেউ নাই রুমের ভিতরে। জিনিসটা বেশ মানে অস্বাভাবিক লাগলো আমার কাছে, যে এরকম তো হওয়ার কথা না, কে রুমের মধ্যে আসবে। এমনি আমার মন অনেকটা আপনার উইক ছিল এই ব্যাপারে, ওই ভাইয়ের স্মৃতিতে বা ভাই সম্বন্ধে শুনছি যেটা, তো মানে এরকম মানে ব্যাপারটা আমার উপরে বেশ নাড়া দিয়ে গেছে আমাকে। বলে এরপর থেকে যেটা হইতো যে ওর রুমে প্রায় এরকম সে বিভিন্ন জিনিস সেন্স করা শুরু করলো, আচ্ছা, যে তার রুমের মধ্যে কেউ আছে। হ্যাঁ, তার রুমের মধ্যে কেউ আছে। তো ওদের বাসায় যে আপনার কাজের মানুষ যেটা ছিল, একদিন সে কাজের মানুষটা ভয় পেল। ওদের আচ্ছা। বাসায় যে কাজের মানুষ যেটা ছিল সেও ভয় পেল আর কি, যে বললো যে আপনাদের বাসায় মনে হয় উল্টা পাল্টা কি। বলে যে আমি বারান্দার মধ্যে মনে হচ্ছে বারান্দায় কেউ হাঁটে, আমি গেছি বারান্দায় নাই, আচ্ছা, মনে হয় যে বারান্দা খালি। কাজের মনটা ভয় পেল, সে থাকতে চায় না ওই বাসার মধ্যে আর। তো ওর আম্মাকে বলছে, ওর আম্মা তখন বলে যে তুমি এসব ভয় পাচ্ছ, জিনিসটা অমূলক মনে হয়, আচ্ছা যাই হোক, তারপরে বাসা একটা একটু দেখি, একটু খোঁজ দেখি কি নিয়ে অবস্থা দেখি, হয় হ্যাঁ। কি সেই। তো আপনার ওই গ্রামের আত্মীয় যেটা ছিল সে আবার এর মধ্যে একদিন আসছে, সে বলতেছে যে আপনাদের বাসার মধ্যে যে এই উল্টা পাল্টা জিনিসগুলো দেখতেছেন, তো এখানে তো মনে হয় আত্মা আছে, ওই যে ওই ভাইয়ের আত্মাটা, এটা কে বলছে? ওই গ্রামের লোকটা আর কি। আচ্ছা, হ্যাঁ, যে আচ্ছা, ওর যে আচ্ছা, তার আত্মা আছে এবং সে এখানে সম্ভবত এসে আপনাদের এই মানে চলাফেরা করে, নিজের বাসা ছেড়ে যেতে পারে না, আচ্ছা, আপনারা এটা একটা ব্যবস্থা করেন। তো এগুলা শোনার পরে আর কি, এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা একভাবে বিশ্বাস করছে, বিশ্বাস করে তার আপনার এক হুজুরকে নিয়ে আসছে। তো উনি এসে ঝেড়ে দিছে, যদিও কথাটা হুজুরও আত্মাই সম্বোধন করছেন, বাট এখানে আত্মা হওয়ার কথা না আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো যাই হোক, তো ওই ঝাড়ফুঁক করে গেছেন। তো ঝাড়ফুঁক করার পরে তেমন আর কি ওই বাসার মধ্যে যেই জিনিসগুলো দেখা যেত বাসা ঘিরে আর কি আবর্ত করে, সেটা আপনার কিন্তু কমে, মানে ভিতরে যেটা হয়েছে ওটা কমে গেছে, বাট বাসার আশেপাশে একটা প্রভাব রয়েই যায় বাসার মধ্যে, ওইটা আর ওদের বাসা ছেড়ে যায় না, ওই ধরনের জিনিসপত্র হতেই থাকে। এর মধ্যে একজন মহিলা ওরা পায়, যে মহিলা নাকি আপনার বলে যে সে জিন হাজির করে আর কি, জিন হাজির করে আপনার এই জিনিসগুলো করে। তো তাকে নিয়ে আসে, সে একটা আসন দেয় আর কি, ওরা যেটাকে বলে আসন দেওয়া আর কি, বসে আপনার একটা করে প্রসিজার করে। তো সেই রিচুয়াল করে সে একটা জিন আনে, সে এনে বলে যে এই বাসার মধ্যে মানে এখানে একটা আছে, মানে বিইং আছে আর কি, উইচ ইজ এন্টিটি অথবা আত্মা, যাই হোক, এবং হ্যাঁ সে এখানে ছেড়ে যাবে না, কারণ সে এটাকে খুব নিজের মনে করে, আপন মনে করে, এবং সেটা ছেড়ে যাবে না। তা আপনারা তাকে বিরক্ত করেন না, এবং এইটাকে আপনার খুলছে আপনার ছেলে। আচ্ছা, ওই যে রহস্যের জাল, রহস্যজনক ব্যাপারটা কিন্তু রাসেল ভাই এখানেই, এটা কিন্তু ওই মহিলার জানার কথা না, এটা ওই একটা নির্ঝর ছাড়া কেউ জানে না, ওই রুমটা খুলছিল সেই, বলে এটাকে আপনাকে আনলক করছে আপনার ছেলে। এবং আরো ব্যাপার হচ্ছে, আপনারা যদি খবর নেন, এখানে এক হুজুর এসে মানে ওনার চাচা বিক্রি করার আগে সে এখানে অনেক প্রবলেম ফেস করতো। আচ্ছা, এবং এটাকে এক হুজুরকে বন্দি করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, এছাড়া কিন্তু এটা মানে এইভাবে থাকতো না। এখন আপনার ছেলে যে এটা খুলছে, এখন এটা আপনাদেরকে ওরকম করতে হবে, মানে তার দেওয়া কিছু প্রসিজার করতে হবে, এবং সম্ভবত এইখানে একজন ফাঁস নিয়ে মরছিল, সে ফাঁসের দড়িটাও ওইখানে আছে। আচ্ছা, ওই দড়িটাও খুলে নেবেন, নিয়ে মাটির তলে পুঁতে ফেলবেন এরকম। তো যাক, তো বললো যে
মানে ওই মহিলা সেরকম আর কি একটা অ্যারেঞ্জ করলো জিনিসটা। হুম হুম তো বললো যে দড়িটা নিয়ে আসতে হবে ওই ছেলেরই, মানে ওই নির্ঝরেরই যে নিয়ে আসতে হবে ওই রুম থেকে, হুম হুম। ঠিক আছে। তো তার সেরকম আসন দিল বা রিচুয়াল, এরকম রিচুয়াল কিন্তু আমি নিজেও দেখছি রাসেল ভাই সামনে বসে একদম। আচ্ছা, অনেক রিচুয়াল এরকম হয়, আমার নিজের চোখে দেখা আছে। শুনলে ইট মাইট সাউন্ড ভেরি ড্রামাটিক, উইয়ার্ড উইয়ার্ড এন্ড ড্রামাটিক, বাট Yeah. ইট হ্যাপেন্স, আমার চোখের সামনে এসে। যাই হোক, তো এরকম একটা আসন তারা দেয় দিয়ে রাতের বেলা, মানে লাইট টাইট বন্ধ করে। তো ও বলছে যে হ্যাঁ হইতে পারে ওই সময় অনেকে মানে বোকা বানানোর জন্য করছে ব্যাপারটা, আচ্ছা বাট অ্যাকচুয়ালি একটা জিনিসের কোনো নাই। ও যখন নাকি রুমে গেছিল খুলতে, হ্যাঁ ওই রুমটা যখন খুললো তখন রুমের ভিতর থেকে গড় 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 সাউন্ড আসতেছিল। জানি একটা মানুষ খুব আপনার কষ্ট পেয়ে যদি বা রাগের চোটে গড়গড় করতে থাকে, প্রচন্ড রাগে জিতে তাকে বেঁধে রাখছে এরকম, বলে ঠিক সেরকম গড়গড় গড়গড় শব্দ হচ্ছিল রুমের ভিতরে যখন আমি ঢুকি। এবং আলটিমেটলি ওই দড়ি, আমি যাই ওখানে যে একটা চেয়ারে দিয়ে আমি দড়িটাকে, যেই দড়িটা ওখানে ঝুলানো ছিল সেই দড়িটা অনেক পুরানো হয়ে গেছে, দড়ির মধ্যে ধুলা লাগছে। আমি অনেক কষ্টে একটা ছুরি দিয়ে কেটে দড়িটাকে নামায় আমি গেটের বাইরে এনে ফেলি এবং আমার আর কিছু খেয়াল নেই। তারপর আমি জ্ঞান হারা ফেলি এবং পরবর্তীতে আমার জ্ঞান ফিরে, মানে আপনার চেঞ্জিং আসে। তো পরবর্তীতে ওদের ওই বাড়ি এখনো আছে ওখানে, এবং ওই বাড়িটাকে ওর বাবা এখনো রিনোভেট করে নাই, বেশ বড় জায়গার উপরে। এবং ওর বাবা বলে ও সরে যায় আর কি, ছেলের এইসব ভেজাল দেখে সরে যায়। তো আমি হয়তো বাড়িটা দেখতে যাবো খুব সুন। হ্যাঁ, আমি শুনবো যে কোন জায়গায়, আমার মোটামুটি ওই এলাকা ভালোই চেনা আছে, সো আমিও চেষ্টা করব যেতে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। ব্যাপারে আপনার নামটা আবার একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি ফারহান। ফারহান, ওয়েলকাম ব্যাক। আমরা আপনার ঘটনায় যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কতদিন আগের? আমার এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে মানে আমার ফেসবুকে এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবাশিস, এবং এই ঘটনাটা উত্তরের একটা অ্যাপার্টমেন্টের ঘটনা। ওকে, তো আমি ঘটনা চলে যাই। তো উত্তরের সেই অ্যাপার্টমেন্টটার 5th ফ্লোরে আমার যে ফেসবুক ফ্রেন্ড দেবাশিস, ওর বড় ভাই ওর ফ্যামিলি নিয়ে থাকতো। আর ওই ফ্লোরটার 6th ফ্লোর যেটা, সেখানে থাকতো একটা খ্রিস্টান ফ্যামিলি। আচ্ছা। তো খ্রিস্টান ফ্যামিলি যেটা হয় যে ওনাদের যে ভাড়ার যে মেয়াদ সেটা শেষ হয়ে যায়, এবং যার কারণে তাদের উপরের 6th ফ্লোরটা খালি করতে হয়। এবং 5th ফ্লোর এবং 6th ফ্লোরের যে মালিক সে ছিল দেশের বাইরে, তো অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার ছিল সেই সবকিছু দেখাশোনা করতেন। আচ্ছা। তো 6th ফ্লোরটা যখন মানে ওই খ্রিস্টান ফ্যামিলি চলে যায় তখন সেটাকে রিনোভেট করার প্রয়োজন পড়ে। যখন রিনোভেট করতে হবে তখন যেটা দেখা যায় যে ওই রুমের বিভিন্ন জায়গায় ওই ট্রায়াঙ্গেলের বিভিন্ন শেপের অনেক ধরনের নকশা দেখা যায় বাসার ভিতরে আঁকা। এর মানে যে খ্রিস্টান ফ্যামিলির আগে ছিল তারা হয়তো এরকম কিছু ভিতরে মানে কোনো কুফরি কালাম বা এরকম কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল, এরকম কিছু হতে পারে। তো আরো যেটা হলো যে ওই বাসার যে ভেন্টিলেটর ছিল, ভেন্টিলেটরের ভিতর থেকে অনেক ধরনের তাবিজ পাওয়া যায়। এবং পরে বাসার ম্যানেজার যখন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানায়, তাদের কোনো হাদিসই পাওয়া যায় না যে মানে তারা আসলে যে ঠিকানাটা দিয়েছিল ওই ঠিকানায় এরকম মানে কেউ থাকতোই না আসলে। অথচ তারা কিন্তু এই ফ্লোরে প্রায় 1 বছর স্টে করেছিল। তো তারপর সেই ফ্লোরটাকে ভালো মতো রিনোভেট করা হয় এবং সেটাকে আবার পুনরায় ভাড়ার জন্য প্রায় 2 থেকে 3 মাস খালি রাখা হয়। ওকে। তো ইন দ্য মিন টাইম যেটা হয় যে দেবাশিসের যে বড় ভাই সে 5th ফ্লোরে থাকতেন তার ওয়াইফ এবং তার 1.5 বছরের ছোট ছেলেকে নিয়ে। তো তার যে অভ্যাস ছিল, অনেক সময় যেটা দেখা যেত যে রাত্রে ঘুম না আসলে সে বারান্দায় বসে থাকতো এবং বসে সিগারেট খেত। তো এক রাতে সেরকমই বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল এবং হঠাৎ করে একটা সময় সে মানে তন্দ্রায় ঘুমিয়ে যায় আর কি, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। এবং সেই পর্যায়ে হঠাৎ করে মনে হলো যে বারান্দার গেটে কেউ একজন নক করলো, এবং সাথে সাথে তার ঘাড়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ। আচ্ছা। এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরে সে পেছনে ফিরে দেখলো যে পেছনে কেউ নেই, এবং সে তখন ভাবলো হয়তোবা তার ওয়াইফ তাকে ডাকতে এসেছিল। এবং সে সাথে সাথে তার বেডরুমে চলে গেল এবং গিয়ে দেখলো যে বেডরুম একদম খালি, কেউ নেই। তখন তার মনে হলো আজকে মানে যে আজকে তার ওয়াইফ আর তার ছেলে মানে বাসায় ছিল না, তার অন্য বাসায় ছিল। তার হঠাৎ করে তখন মনে আসলো, তখন সে চিন্তা করে হয়তো সে এটা হ্যালুসিনেট করেছিল, যেরকম কিছু একটা নক করার শব্দটা, তারপরে পিছনে যে কেউ একজন টাচ করছে তাকে, এই শব্দগুলো হয়তো বা সে মানে হ্যালুসিনেশন করছে, এটা সে ভাবছে, কেন সে সারাদিন অফিসে বিজি থাকে। তো সে এটা ভেবে মানে ঘুমানোর চেষ্টা করলো, এবং একটা পর্যায়ে রাত্রে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল একটা ভয়ানক স্বপ্ন দেখে।
এবং স্বপ্নটা ছিল এইরকম যে সে তার রুমে ঘুমানো এবং তার রুমের দুপাশে ছিল, বেডের দুপাশে ছিল দুটা জানলা এবং সোজাসুজি ছিল একটা বারান্দা। তো সেই বারান্দার গ্রিল এবং যে জানালার যে গ্রিলগুলো ছিল, সে স্বপ্নে দেখলো যে সেই গ্রিলটা ধরে একটা ছোট বেটে টাইপের একটা মানুষ যদি উপর থেকে পড়ে গেলে যেভাবে ঝুলে থাকবে গ্রিলটাকে ধরে, ঠিক সেভাবে ঝোলা অবস্থায়, এবং ওটা শেপটা হবে কোনো একটা বামনের মতো এবং সম্পূর্ণ কালো কুচকুচে এবড়ো থেবড়ো চুল, এবং মনে হচ্ছে যে ওই জিনিসটা তার দিকে একদম চেয়ে আছে। শুধু একটা না, তিনটা জায়গায় তিনটা, এরকম তিনজন তার দিকে তাকায় আছে এরকম মনে হচ্ছিল তার। এবং সে যখন রাত্রে ঘুমাতে গেল, প্রত্যেকবার একই স্বপ্ন দেখলো এবং একই ভাবে ঘুম থেকে ভেঙে গেল এবং সে আর তার ঘুমাতে পারেনি। পরদিন যখন তার ওয়াইফ তার বাসায় আসে, সে তার ওয়াইফের সাথে এই ঘটনাগুলো শেয়ার করেনি আসলে, কেননা সে সারাদিন বাসায় একা থেকে ভয় পাবে। সে যেটা করলো যে এর পরে কয়েকদিন পরেই তার ওয়াইফ তাকে বললো যে আমি একদিন বাসায় ছিলাম, তো দুপুরের দিকে যখন আমি গোসল করতে যাই, রুমের বাহির থেকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন নক করতেছে, মানে বাথরুমের গেটের বাইরে থেকে। অথচ বাসায় কিন্তু কেউই থাকতো না, শুধু 1.5 বছরের ছোট শিশু থাকতো। তো এইরকম এই ঘটনাগুলো যখন সে তার হাজব্যান্ডের সাথে শেয়ার করলো, তার হাজব্যান্ড তো বললো যে তুমি হয়তো বা হ্যালোসিনেট করছো, এরকম কিছু নাই আসলে। অথচ সে এটা তাকে শেয়ার করেনি, তার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা তার ওয়াইফের সাথে তখন শেয়ার করেনি, কেননা ভয় পেতে পারে। তো সে নিজে নিজে চিন্তা করলো এগুলো আসলে কি, কেননা তার এই ভূত এই বিষয়গুলোতে কোনো প্রকার ট্রাস্ট ছিল না। প্রায় কয়েকদিন এভাবেই কেটে গেল এবং হঠাৎ করে নতুন কিছুর উৎপাত শুরু হলো, এবং সেটা হচ্ছে 6th ফ্লোর, যেটা একদম সম্পূর্ণ খালি ছিল। সে সেইখানে হঠাৎ করে যেটা হয় যে হিল পরে যদি কেউ হাঁটে যেরকম সাউন্ড হবে, সেরকম সাউন্ড রাতের বেলা শোনা যেত। আবার মনে হতো যে কেউ পাটায় কিছু বাড়তেছে, এরকম কিছু সাউন্ড তারা শুনতে পেত। আবার মাঝে মাঝে মনে হতো যে ফ্লোরের ভিতরে বড় বড় বালতি দিয়ে কেউ পানি ঢালতেছে, এরকম কিছু সাউন্ড তাদের আসতো। ইভেন 4 তলায় যারা থাকতো তারা নাকি এরকম সাউন্ড পেত। তো এই সবকিছু ম্যানেজারকে জানানো হয়। তো ম্যানেজার যেটা পরে করে যে 6th ফ্লোরটাকে একটা হুজুর ডেকে মিলাদ পড়ানো হয়, মানে ঘরটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপরে এরকম কোনো সাউন্ড তারা পায়নি। কিন্তু বেশ কয়েকদিন পরে তার ওয়াইফ, সে এবং তার ছোট যে ছেলে ছিল 1.5 বছরে, তারা একসাথে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তাদের যে খাটটা ভাইব্রেট করতেছিল এবং এই ভাইব্রেশনে হঠাৎ করে তার ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে সে লাইট অন করে দেখে যে না, সব ঠিক আছে, এরকম কিছু নেই। সে ফার্স্টে মনে করছিল ভূমিকম্প বা এরকম কিছু একটা হবে। সে আবার লাইট অফ করে আবার ঘুমাতে গেল, আবার একই ঘটনা। তখন সে আর নিজে উঠলো না, সে তার হাজবেন্ডকে উঠতে বললো। তার হাজবেন্ড উঠে লাইট অন করে দেখলো যে সব ঠিক আছে এবং সেই মুহূর্তে রুমের ইলেকট্রিসিটি সম্পূর্ণ চলে গেল। এবং হঠাৎ করে পাশের যে রুম, ড্রয়িং রুম, সেই রুম থেকে একটা অদ্ভুত একটা বিকট শব্দ আসা শুরু করলো। শব্দটা হচ্ছে এইরকম যে ওই পাশের রুমটাতে ছিল স্টিলের আলমারি। স্টিলের আলমারিটাকে যদি কেউ ধরে টানাটানি করে যেরকম সাউন্ড হবে, সেরকম একটা সাউন্ড তারা পাচ্ছিল। এবং এই সাউন্ডটা শোনার পরে তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কারণ আশেপাশের রুমে কেউ থাকে না, তারা 3 জনই পরিবারের সদস্য। তো তখন হাজবেন্ড যেটা বললো যে আমি টর্চ লাইট নিয়ে দেখে আসি পাশের রুমে যে কি হচ্ছে আসলে, তুমি বাবুর পাশে থাকো। সে যেটা হলো যে ওই টর্চ লাইটটা নিয়ে পাশের রুমটাতে গেল। পাশের রুমটাতে যখন সে গেটটা খুলবে, তখন মনে হচ্ছিল ভিতরে কাঁচের কোনো কিছু সে কেউ ভাঙতেছে আর ওই স্টিলের আলমারিটাকে বারবার নড়াচ্ছে, এরকম একটা সাউন্ড। সে আস্তে করে গেটটা খুললো এবং ভেতরে দেখলো যে সম্পূর্ণ অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। টর্চের আলোতে সে দেখলো যে আলমারিটা একদম যে জায়গায় ছিল সেই জায়গায় 1 ইঞ্চি ওটা নড়েনি। আর ঘরের প্রত্যেকটা জিনিস সব ঠিক আছে, কিন্তু ওই আলমারিটার পাশে দেয়ালে তার মৃত বাবা মার যে ছবিগুলো ছিল, ওই ওরা তো মানে মারা দিয়ে রাখে ছবিগুলোকে, ঠিক আছে, ওই ছবিগুলোর যে কাঁচের ফ্রেমে বাঁধানো ছিল ওগুলোকে দুমড়ে মুছে কে জানি ফেলে রাখছে মাটিতে। আচ্ছা, তো এইটা দেখে সে ভয় পেয়ে গেছে, এটা তো কোনো চোরের কাজ হবে না, তো এটা হয়তো বা কোনো খারাপ কিছু হয়তো বা আসছিল। আর আলমারিটা একদম ওই জায়গাটাতে আছে যেটা আগে ছিল যেখানে। তো তখন একটু সে ভয় পেয়ে গেল। তখন সে চিন্তা করে যে না, সে রুমে থাকবে না, বের হয়ে যাবে। সে যখন বের হতে যাবে, ওই টর্চ লাইটের আলোতে একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়লো। সেটা হচ্ছে যে তাদের ড্রয়িং রুমের টোটাল ছিল 4টা উইন্ডো, ডান পাশে বাম পাশে টোটাল 4টা উইন্ডো ছিল। এবং উইন্ডো গুলা সে যে একটা স্বপ্ন দেখছিল, আমি যেটা বললাম একটু আগে, সেই স্বপ্নটা দেখার পরে সে তার বাসার প্রত্যেকটা উইন্ডো পর্দা দিয়ে মানে ঢেকে রাখতো, কখনো খোলা রাখতো না। আমি যে একটু আগে স্বপ্ন দেখার কথা বললাম, তো সে দেখলো যে অন্ধকারের ভিতরে ওই উইন্ডোর পাশে যে পর্দাটা, সেই পর্দাটার নিচে 2টা পা দেখা যায়, এবং পা গুলো হচ্ছে পর্দার নিচে পা দেখা যায়। নিচে, হ্যাঁ, মনে হচ্ছে পর্দার আড়ালে কেউ লুকানো, এরকম 2টা পা। এবং পাশে যে উইন্ডোটা ওইটা নিচে একইভাবে 2টা পা। ও মাই গড। ইভেন আরো যে 2টা উইন্ডো ওগুলোর নিচে 2টা করে পা, মানে টোটাল 4টা
কিছু মানে ওই পর্দার ভিতরে লুকানো। জাস্ট ইমাজিন যে আপনি আপনার ঘরে আছেন এবং আপনি হঠাৎ করে আপনার পর্দার দিকে তাকালেন এবং দেখতে পেলেন যে সেখানে পা। তাহলে কেমন এবং লাগলো? পাগুলো ছিল সম্পূর্ণ কালো কালো। এবং অনেক মানে অস্বাভাবিক মোটা। আচ্ছা। তো এটা দেখার পরে সে টর্চ লাইট ফেলে এক দৌড়ে সেই রুম থেকে বের হয়ে গেল এবং সাথে সাথে তার বেডরুমে গেল, বেডরুমের গেট লক করে তার ওয়াইফকে আর কিছু বললো না এই ঘটনার কথা। সে চিন্তা করলো যে বাসার কিছু হয়তো বা কোনো খারাপ কিছু উপদ্রব হয়েছে। সে যেটা করলো যে পরদিন পুরো বাসায় পুজো দিল এবং একটা পণ্ডিত থেকে পুরো ফ্লোরটাকে পিউরিফিকেশনের একটা ব্যবস্থা করলো এবং সে তার মনে একটা অ্যাসুরেন্স দিল যে না, আমি এখন পিউরিফাইড করে ফেলছি আমার পুরো বাসাটাকে, আর কোনো প্রবলেম হবে না আশা করি। রাইট। তো এইভাবে কয়েকদিন ভালো মতো কেটে গেল। ঠিক কয়েকদিন পরে আবার একই ঘটনা। সেটা হচ্ছে মনে হচ্ছে একদিন গভীর রাতে, এক রাতে হঠাৎ করে মনে হলো যে তার রুমের ভিতর কি একজন গঙিয়ে গঙিয়ে কান্না করতেছে এবং এই কান্নার শব্দে তার মানে এগুলো চলতেই আছে, হ্যাঁ, এগুলো চলতেই নানান আছে। জিনিসপত্র একটু ব্রেকে চলছে। ব্রেকে এই জিনিসটা